আসসালামু আলাইকুম সবাইকে। সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। আমাদের আজকে ফিজিক্স নিউটনীয় বলবিদ্যার দ্বিতীয় ক্লাস। সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। আমরা 2-1 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করব। সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। সাউন্ড ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু জানাবে সবাই। আমি দেখতে পাচ্ছি ফারিয়া ক্লাসে চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই আমাকে দ্রুত সময়ের মধ্যে তোমরা ক্লাসে জয়েন করে ফেলো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর হচ্ছে আরেকটা কাজ যেটা করবা সেটা হচ্ছে সবাই ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও যাতে ক্লাসটা দেখতে পারে। ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি সানজিদা চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। আমরা আর 1 থেকে 2 মিনিটের মধ্যেই আমাদের আজকের ক্লাস শুরু করব। ঠিক আছে? আমরা 1 থেকে 2 মিনিটের মধ্যেই আমাদের আজকের ক্লাসটা শুরু করব। তো তোমরা সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। আজকে আমরা কি করব? আমরা বলেছিলাম যে আজকে আমাদের টপিক হবে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ। তো আমরা এই টপিকটা দিয়ে আমাদের আলোচনা আজকে শুরু করব। তারপর এই টপিকের মাধ্যমে আমরা যতটুকু পর্যন্ত যেতে পারি আমরা যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আমাকে অলরেডি অনেকেই জানিয়ে ফেলছো যে লোডশেডিং, কারেন্ট নাই। আমার এখানেও কারেন্ট নাই, আসলে ভাইয়ার এখানেও কারেন্ট নাই, কারেন্ট থাকেই না বলতে গেলে। তো এর মধ্যেই যে যতটুকু পারো ক্লাস করবা। যাদের হচ্ছে ডাটা আছে তোমরা ক্লাস করতে থাকবা, আর যাদের হচ্ছে ওয়াইফাই কারেন্ট চলে গেলে কিছু করার নাই, তাদের জন্য আর কি বলবো। তো সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলি। ঠিক আছে? আমরা সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলি। আমরা এখনই আমাদের ক্লাসটা শুরু করব। আমরা সবাই দ্রুত ক্লাসটা জয়েন করে ফেলি। ওকে, ঠিক আছে। ফারিয়া বলছো ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার। মাঝে মাঝে একটু ক্রিক ক্রিক একটা আওয়াজ হতে পারে, এটা আসলে ভাইয়া মাথার উপর ফ্যানের আওয়াজ, কিছু করার নেই, কারণ কারেন্ট চলে গেলে আইপিএসে এই ফ্যানটাই চলে আমার। হ্যাঁ, তো এটা সারাদিন কোনো সাউন্ড করে না, বাট হচ্ছে যখন আমি সন্ধ্যার পরে তোমাদের যখন পড়তে বসি তখন এটা একটা অদ্ভুত সাউন্ড করে। আমি জানি না কেন এরকম হয়, কারণ আমি সারাদিন এই রুমে অফলাইনের ব্যাচ পড়াই। তোমাদের মধ্যে অনেকেই আমার এই রুমে এসে পড়তে আসো, অনেকেই আছো যারা কিনা আমার কাছে আসো অফলাইনে পড়তে। তো তোমরা হচ্ছে জানো যে এই ফ্যানের কোনো সমস্যা নেই। তোমরা যখন পড়তে আসো এই ফ্যান খুবই ভালো, খুবই ভালো মানুষ, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। বাট যখনই আমি রাতের বেলা সন্ধ্যার সময় আমি তোমাদের লাইভ ক্লাসটা নিতে আসি তখনই কেন জানি না এই ফ্যানটা খুব ডিস্টার্ব করে। আর এটাতেই আইপিএসে কানেকশন লাগানো, কিছু করার নেই, আমাকে এটাতেই বসতে হবে। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে শুরু করি। যেহেতু আমাদের ওয়েদার যেহেতু অনেক বেশি গরম, তো ভাই একটু স্লোলি পড়াবো, যাতে করে হচ্ছে টায়ার্ড না হয়ে যাই। ঠিক আছে? যাতে করে আমরা কেউই যাতে টায়ার্ড না হয়ে যাই, আমরা এমনভাবে পড়াশোনাটা করব যাতে করে আমরা সবাই এনার্জি ধরে রেখে আমাদের পড়াশোনাটা শেষ করতে পারি। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আমাদের আজকের টপিক আমি লিখছি। আমাদের আজকের টপিক জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ। জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ। জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ। তো এখন কথা হচ্ছে ভাইয়া, জড়তার ভ্রামক কি, চক্রগতির ব্যাসার্ধই বা কী? তো এগুলোর উপর আমি আসলে তোমাদেরকে আলাদাভাবে ক এবং ক্ষয়ের উপর, মানে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উপর আমি আলাদাভাবে ক্লাস নিব। তো সেখানে আমি এগুলোর উপর ডিটেলস তোমাদের পড়াবো। ঠিক আছে? এখন জাস্ট তোমরা এটা মনে রাখো যে জড়তার ভ্রামক মানে হচ্ছে বেয়াদবি। সহজ কথা, জড়তার ভ্রামক মানে কি? বেয়াদবি। তার মানে যে যত বেশি বেয়াদব তার জড়তার ভ্রামক তত বেশি। জড়তার ভ্রামক মানে মানে বেয়াদবি। ঠিক আছে? যেমন মনে করো তুমি তোমার হাতের কাছে থাকা কলম বা পেন্সিলটাকে তুমি যেভাবে ইচ্ছা সেভাবেই তুমি ক্যারি করতে পারছো, সে খুবই ভদ্র ছেলের মতো তোমার সাথে সাথে ঘুরছে। বাট তুমি যদি এখন যদি চিন্তা করো যে তোমার বাসায় থাকা কোনো একটা ভারী একটা ফার্নিচারকে তুমি ওই কলমটার মতো বা ওই পেন্সিলটার মতো যেখানে সেখানে নিয়ে যাবা, পারবা না। তার মানে কি? তার মানে কলম বা পেন্সিলটাকে তুমি যেভাবে চাচ্ছ সেভাবেই নাড়াতে পারছো, নাড়াচাড়া করতে পারছো, তার মানে সে তোমার সাথে বেয়াদবি করছে না, সে খুবই ভদ্র। কিন্তু বড় একটা ফার্নিচার তাকে তুমি চাইলেই মানে অত সহজে নাড়াতে পারছো না, তার মানে কি? তুমি তাকে একদম স্বাচ্ছন্দ্যে নাড়াতে পারছো না, অর্থাৎ সে তোমার সাথে বেয়াদবি করছে, সে তার জায়গা পরিবর্তন করতে চাচ্ছে না। তো এক কথায় বললে জড়তার ভ্রামক মানে কি? বেয়াদব। তাহলে কে বেশি বেয়াদব?
কলমটা বেশি বেয়াদব নাকি তোমার বাসার ফার্নিচার, মানে তোমার বাসার মনে করো আমি যদি বলি খাট, তোমার বাসার যে বেড আছে বিছানা বা খাট সেটা বেশি বেয়াদব? অবশ্যই আমাদের বাসার খাটটা বেশি বেয়াদবি করি আমাদের সাথে। কেন? ওরে আমরা এইভাবে মানে চেড়ে তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো না। ওকে নিতে গেলে আমাদের চারজন চারদিকে ধরতে হবে, ধরে বাবা সোনা ডাইকা আদর যত্ন করে তারপর তাকে তুলতে হবে, তারপর এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে হবে। তারপরেও তাকে তুমি যদি মানে ঠেলে যদি নিয়ে যেতে চাও তো সে আবার ক্যাচ ক্যাচ করে আওয়াজ করবে, ঘর্ষণ করবে, তার মানে সে কানাকাটি করবে, যাইতে চাইবে না। ক্যাচ ক্যাচ করে আওয়াজ করতেছে মানে কি? যে কানাকাটি করতেছে। তার মানে কি? যে যত বেশি ভারী সে তত বেশি বেয়াদব। ব্যাপারটা এরকম না যে ভারী জিনিসকে আমরা সহজে সরাতে পারছি না, আমরা ভারী জিনিসকে আমরা সহজে সরাতে পারছি না। তো কে বেশি বেয়াদব সেটা তাহলে লিখি। সহজ কথা, যে যত ভারী সে তত বেয়াদব। এক, এইটা আমরা বুঝলাম তাহলে, ঠিক আছে? তার মানে তার জড়তার ভ্রামক তত বেশি। তাহলে নিচে লিখি তার জড়তার ভ্রামক তত বেশি, কারণ যে জড়তার ভ্রামক কি? বেয়াদবি, তাহলে তার জড়তার ভ্রামক তত বেশি। তাহলে যে যত ভারী সে তত বেয়াদব, তার জড়তার ভ্রামক তত বেশি। এটা গেল একটা কনসেপ্ট। তাহলে ভারীকে আমরা কি দিয়ে প্রকাশ করি ভাইয়া? ভারীকে আমরা প্রকাশ করি এম দিয়ে, ভর। তাহলে জড়তার ভ্রামককে আমরা কি দিয়ে প্রকাশ করি? জড়তার ভ্রামক মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। কি বললাম? আমি বললাম জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকের ইংরেজি কি একটু সাইডে লিখে রাখি, একটা নামটা শুনলে কেমন একটা হলিউড নায়িকা ফিল আসে, তাই না? মোমেন্ট অফ ইনার্শিয়া, হ্যাঁ, পার্শিয়া ইনার্শিয়া এরকম একটা কেমন জানে মনে হয় যেন, না এটা মনে হয় কোনো হলিউডের কোনো মানে নায়িকার নাম, মোমেন্ট অফ ইনার্শিয়া। তো মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে জড়তার ভ্রামক। তো যে যত ভারী সে তত বেয়াদব, তার জড়তার ভ্রামক তত বেশি, তার মানে তার মোমেন্ট অফ ইনার্শিয়া তত বেশি। তো এই পয়েন্ট থেকে আমরা বলতে পারি মোমেন্ট অফ ইনার্শিয়ার যে আই আছে, ইনার্শিয়ার যে আই, সেখান থেকে জড়তার ভ্রামককে প্রকাশ করা হয় আই দিয়ে। তাহলে জড়তার ভ্রামক ভরের কি সমানুপাতিক, অর্থাৎ তুমি যার ভর বেশি তার জড়তার ভ্রামক বেশি। অর্থাৎ আমাদের এখান থেকে আমরা কনসেপ্টটা কী পাচ্ছি? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি এখানে যদি লিখি অর্থাৎ, অর্থাৎ এম যদি বেশি হয়, উপরের দিকে তীর চিহ্ন কি বেশি, তাহলে জড়তার ভ্রামক বেশি হবে। আর এম যদি কম হয় তাহলে জড়তার ভ্রামক আমাদের কম হবে। এম বাড়লে জড়তার ভ্রামক বাড়ে, এম কমলে জড়তার ভ্রামক কমে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। জড়তার ভ্রামক কি শুধু ভরের উপরেই ডিপেন্ড করে, মানে যার ভর বেশি সেই বেয়াদব? ব্যাপারটা এরকম? দেখি তো একটু, চলো। মনে করো ছোটোবেলায় তোমরা সবাই হয়তো বা খেলছো কিনা যায় না, আমরা খেলছি। সেটা হচ্ছে কি, মনে করো একটা লাঠি নিলাম, একটা কাঠি বা একটা স্টিক নিলাম, সেটার মধ্যে একটা দড়ি বাঁধলাম, এই যে দড়ি, এবং দড়ির মধ্যে একটা পাথর বা কোনো একটা বস্তু মানে বাঁধলাম। বাঁধার পর এটাকে ঘোরাচ্ছি। কথা কি বুঝছো? বাঁধার পর এটাকে কি করতেছি? ঘোরাচ্ছি। মনে করো এই ছোটো একটা দড়ি নিলাম, এই দড়িতে এটা বাঁধলাম। বাঁধার পর এটাকে তুমি যে মাথার উপর নিয়ে যদি ঘোরাও, এটা আসলে কীভাবে ঘুরবে বলো তো? এইটা হচ্ছে কি, এটা দড়ি, সুতার যে দৈর্ঘ্য, এটাই কি ব্যাসার্ধ না? আর তাহলে এটা এইভাবে ঘুরবে না, একটা বৃত্ত তৈরি করে ঘুরবে না? এই যে একটা বৃত্ত, এরকম একটা বৃত্ত তৈরি করে ঘুরবে না? অবশ্যই একটা বৃত্ত তৈরি করে ঘুরবে এই জায়গাটার মধ্যে, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে একটা বৃত্ত তৈরি করবে সে, ব্যাসার্ধের সমান, মানে ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে, মানে সুতার দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত তৈরি করবে, ঠিক আছে? এখন মনে করো আমার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে, মানে অনুপ্রাণিত হয়ে আমার এক বন্ধু, সে ভাবলো আলিনা যেহেতু ছোট একটা সুতা দিয়ে ঘোরাচ্ছে, হ্যাঁ, আমি তো ওর থেকে বেশি জানুমাল, আমি তো বেশি পারি, আমি একটা লম্বা সুতা নিয়ে ঘোরাই, আমার থেকে লম্বা। এখন লম্বা সুতা নিয়ে যদি ঘোরাই তাহলে তার ব্যাসার্ধটা কী হবে? বেশি হবে। তো ব্যাসার্ধ বেশি হওয়ার মানে কি? ওর বৃত্তটাও কী হবে? মানে ওর মাথার উপর যে ঘূর্ণনের জন্য যে বৃত্তটা তৈরি হবে সেটাও কি অনেক বড় হবে না? এখন তোমরা আমাকে বলো কার ঘোরাতে কষ্ট হবে বা কার থামাতে কষ্ট হবে? প্রথম জনের নাকি দ্বিতীয় জনের? কার জন্য সুতাটা মানে বস্তুটাকে ঘোরানো বেশি কষ্ট হবে? ঠিক আছে, এটা আমাকে একটু জানাও তো দেখি। প্রথম জনের ঘোরাতে বেশি কষ্ট হবে নাকি দ্বিতীয় জনের ঘোরাতে বেশি কষ্ট হবে? বস্তুটাকে ঘোরাতে কার বেশি কষ্ট হবে সেটা আমাকে একটু কমেন্টে একটু জানাও তো। বস্তুটা ঘোরাতে কার বেশি কষ্ট হবে সেটা আমাকে একটু কমেন্টে জানাও তো সবাই, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি আচ্ছা, ফারিয়া বলছো যে ফ্যান আমাদেরকে সহ্য করতে পারে না। আসলেই তোমরা দেখতে পারে না ফ্যানটারে আমি সারাদিন একটু অবসর দিই না, এই জন্য ফ্যান সন্ধ্যার সময় আন্দোলন করে। আচ্ছা, ঐশী চলে আসছো, ওয়ালাইকুম আসসালাম। ঐশী অনেকদিন ক্লাসে ছিল না ভাইয়া, আজকে অনেকদিন পরে তোমাকে আমি ক্লাসে পেলাম।
তো রেগুলার ক্লাস করবে আশা করছি। তো এই মুহূর্তে যারা যারা ক্লাস করছো আমাকে একটু বলো যে প্রথম জনের সুতাটা হচ্ছে ঘোরাতে বেশি কষ্ট লাগবে নাকি দ্বিতীয় জনে? ফারিয়া বলছো দ্বিতীয় জনে। তো দেখি তো আরও এক দুজন বলো তো আমাকে একটু, কার বেশি কষ্ট হবে, প্রথম জনের নাকি দ্বিতীয় জনের? প্রথম জনের বেশি কষ্ট হবে নাকি দ্বিতীয় জনের বেশি কষ্ট হবে? প্রথম জনের, দ্বিতীয় জনের, ঠিক আছে। নবনী বলছো দ্বিতীয় জন, রোজা দ্বিতীয় জন, ঠিক আছে, সবাই ঠিক, সবাই সঠিক, কারণ স্বাভাবিক, এটা দেখেই বোঝা যাচ্ছে, তাই না? কারণ প্রথম জন তার যখন ঘোরাচ্ছে তার হচ্ছে অল্প জায়গা জুড়ে ঘোরানো লাগতেছে, আর দ্বিতীয় যখন ঘোরাচ্ছে তখন তার দেখা লাগতেছে আল্লাহ এটা ঘুরতে ঘুরতে না কোনো একটা ফার্নিচারে গিয়ে পড়ে, কাঁচ না ভেঙে যায়। বাট সে ঘোরানো শুরু করছে, ঠিক আছে, এখন যখন থামাতে যাবে তখন হতে পারে থামাতে গেলে এটা তার নাকে মুখে আসা পড়তে পারে, অথবা এটা ছিটকে অন্য কারো নাকে মুখে গিয়ে করতে পারে। তার মানে দ্বিতীয় জন কি একটা বলদ, দ্বিতীয় জন বলদামি করছে, তাই না? তাহলে প্রথম জন থেকে দ্বিতীয় জনের ঘোরাতে বেশি কষ্ট হবে। এখন কার বেশি কষ্ট হয়? যার জন্য বস্তুটা বেয়াদবি বেশি করে। তো বস্তুটা কার জন্য বেশি বেয়াদবি করতেছে? দ্বিতীয় জনের জন্য। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি যে চিত্রে চিত্রে দ্বিতীয় জনের বস্তুটিকে ঘোরাতে বেশি কষ্ট হবে, বস্তুটিকে ঘোরাতে বেশি কষ্ট হবে, বেশি কষ্ট হবে। কেন? কারণটা আমরা যদি লিখি, কারণ দ্বিতীয় ক্ষেত্রে সুতার দৈর্ঘ্য বেশি, অর্থাৎ ব্যাসার্ধ বেশি, ব্যাসার্ধ মানে কি? আর বেশি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, অর্থাৎ আর যদি বেশি হয় তাহলে বেয়াদবি বেশি করবে, বেয়াদবি বেশি করার মানে কি? তার জড়তা ভ্রামক বেশি হবে। এবং অর্থাৎ আমরা বলতে পারি জড়তা ভ্রামক আয়ের সাথে আরের সম্পর্কটাও কি? সমানুপাতিক। বাট এখানে একটা কথা আছে, বিজ্ঞানীরা হিসেব করে দেখেছে এটা শুধুই সমানুপাতিক না, এটা বর্গের সমানুপাতিক, অর্থাৎ জড়তা ভ্রামক ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। তো আমরা দুইটা জিনিস পেলাম, একটা কি? একটা হচ্ছে জড়তার ভ্রামক ভরের শুধুই সমানুপাতিক, আর জড়তার ভ্রামক ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। তাহলে এই দুইটাকে যদি একত্র করে আমরা কি পাই? একত্র করে আমরা পাই আই সমানুপাতিক এম আর স্কোয়ার। এবং সমানুপাতিকটা যদি তুলে দেই তাহলে সমানুপাতিক ধ্রুবক হিসেবে আমাদের বসে 1। এই কনসেপ্টের জন্য সমানুপাতিক ধ্রুবক কত? 1, অর্থাৎ আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। আর এটাই হচ্ছে আমাদের বিখ্যাত জড়তার ভ্রামকের ফর্মুলা, তার মানে অর্থাৎ আমরা বুঝে গেলাম আমাদের যে জড়তার ভ্রামক সেটা হচ্ছে বস্তুর ভর ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার, এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক, ঠিক আছে। আচ্ছা, এখন জড়তার ভ্রামক কি সব ক্ষেত্রেই আই ইকুয়াল টু এম আর স্কোয়ার হবে? উত্তর হচ্ছে না। আমাদের বোর্ড সিকিউ করার জন্য, যেহেতু আমার ক্লাসটা স্পেশালি হচ্ছে 2025-এর জন্য করা, সেহেতু আমি আপাতত জড়তা ভ্রামকের সবগুলো কনসেপ্ট নিয়ে আলোচনা করব না, কারণ সবগুলো কনসেপ্ট আমাদের লাগে এডমিশনে। বা যেহেতু পরীক্ষা অনেক সন্নিকটে, তাই শুধুমাত্র সিকিউর জন্য, বোর্ড সিকিউর জন্য যতগুলো জড়তার ভ্রামক আলোচনা করা দরকার সেগুলো আলোচনা করব। কিছু কনসেপ্ট আমি রেখে দিব এমসিকিউর জন্য। যখন আমরা এমসিকিউ ক্লাস সলভ করব তখন জড়তার ভ্রামকের কিছু কনসেপ্ট যে থেকে যাবে সেগুলো দেখাবো। অ্যাকচুয়ালি বেসিক ক্লাসে আমি কতটুকু পড়াচ্ছি তোমাদের সেটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নিয়ে নাও। ভাই বেসিক ক্লাসে আমি তোমাদেরকে পড়াচ্ছি যতটুকু পড়লে সিকিউ ধরতে পারবা, সিকিউ আনসার করতে পারবা, 100% কমন পাবা সেটা। আর এমসিকিউ ক্লাসের জন্য কিন্তু আমাদের এক্সট্রা আরও কিছু বেসিক লাগবে, যেটা কিনা আমি এমসিকিউ ক্লাসে করাবো। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। বাট পুরো অধ্যায়ের পুরো প্লেলিস্ট যখন তোমার হাতে যখন থাকবে, ইউটিউবে ভাইয়া যখন পুরো প্লেলিস্ট দিয়ে দিব, ওই প্লেলিস্ট করলে তুমি মানে একদম ভার্সিটি এডমিশন পর্যন্ত নিজেকে প্রস্তুত হিসেবে মানে তৈরি করে নিতে পারবা। কথা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। মানে কনসেপ্টটা একদম ক্লিয়ার। বেসিক যেটাকে আমি বলছি বেসিক, সেটা হচ্ছে সিকিউর বেসিক, তারপর সিকিউ ক্লাস হবে। এমসিকিউ যখন করবো তখন এমসিকিউর জন্য আরও এক্সট্রা কিছু বেসিক আমি তোমাদেরকে পড়াবো, ঠিক আছে। তার মানে আলটিমেটলি ফুল প্লে লিস্টে তোমরা কিন্তু সব ধরনের বেসিকই পেয়ে যাচ্ছ। ওকে, যারা প্রথম থেকে ক্লাস করবা শেষ পর্যন্ত প্রত্যেকটা পার্ট করবা, পার্ট বাই পার্ট, পার্ট 1 থেকে শুরু করে তারা হচ্ছে সবই পেয়ে যাবা আলটিমেটলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এতটুক যদি জানো
আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, আমরা এখন দুইটা উপপাদ্য সম্পর্কে জানব। একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, আরেকটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। ভাইয়া এগুলো কাকে বলে সেটা আমি তোমাদেরকে আলাদাভাবে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের ক্লাস নিব, সেখানে পড়াবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা দেখি, তাহলে এখন জাস্ট সূত্রগুলো লিখছি। আমরা এখন দেখব আমাদের উপপাদ্য হচ্ছে দুইটা, একটা নতুন একটা টপিক লিখ। টপিকের নাম কি? লম্ব অক্ষ উপপাদ্য। এই লম্ব অক্ষ উপপাদ্য দিয়ে আমাদের কোনো সিকিউ আসবে না। এটা শুধুমাত্র যদি আসে পরীক্ষায় কী আসবে, কাকে বলে। লম্ব অক্ষ উপপাদ্য মানে হচ্ছে আমরা যদি কোনো একটা বস্তু সম্পর্কে যদি ধারণা নেই, বস্তুর অক্ষ থাকে ভাইয়ারা তিনটা, এক্স, ওয়াই এবং জেড অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর যে জড়তার ভ্রামক তাকে আমরা বলতে পারি আই এক্স, ওয়াই অক্ষ বরাবর যে জড়তার ভ্রামক তাকে আমরা বলতে পারি আই ওয়াই, জেড অক্ষ বরাবর যে জড়তার ভ্রামক তাকে আমরা বলতে পারি আই জেড। লম্ব অক্ষ উপপাদ্য কাকে বলে? লম্ব অক্ষ উপপাদ্য বলে যে কোনো দুটি অক্ষ বরাবর জড়তার ভ্রামকের সমষ্টি। মনে করো এক্স অক্ষ বরাবর জড়তার ভ্রামকের সমষ্টি কত? আই এক্স, জড়তার ভ্রামক কত? আই এক্স। ওয়াই অক্ষ বরাবর জড়তার ভ্রামক কত? আই ওয়াই। জেড অক্ষ বরাবর জড়তার ভ্রামক কত? আই জেড। বলছে যে কোনো দুটি অক্ষ বরাবর জড়তার ভ্রামকের সমষ্টি তৃতীয় অক্ষ বরাবর জড়তার ভ্রামকের সমান। এটাই লম্ব অক্ষ উপপাদ্য। এখন তোমরা যখন জ্ঞানমূলক প্রশ্নের জন্য প্রশ্নটা যখন মুখস্থ করবা, তখন আরেকটু ছলাকলা মিশিয়ে প্রশ্নটার উত্তর লিখতে হবে আর কি। সেটা তোমরা গাইডেড টেস্ট পেপারে পেয়ে যাবা যে লম্ব অক্ষ উপপাদ্য কাকে বলে। তবে ভুলে গেছি পরীক্ষার হলে, মনে নাই, তখন কীভাবে আনসার করবা? আমি যেভাবে বললাম সেভাবে লিখে দিলেও 1 নাম্বার পেয়ে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে? যদি স্যারের যদি মর্জি মেজাজ ভালো থাকে, যদি আমার মতো মন মানসিকতার হয় যে না লিখছে তো, সে তো বুঝায় লিখতে পারছে। আবার অনেক টিচাররা থাকতে পারে এরকম যে একদম বইয়ের ভাষায় লিখতে হবে, না হলে কেটে দিব, সেটা হচ্ছে অন্য পারপাস। বাট যদি বুঝের মানুষ হয় যে না সে তো বুঝেই লিখতে পারছে, কারণ কি আমি কি বললাম যে কোনো দুটি অক্ষ বরাবর জড়তার ভ্রামকের সমষ্টি তৃতীয় অক্ষ বরাবর জড়তার ভ্রামকের সমান, এটাই হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। তাহলে আমি তো আসলে বুঝিয়েই লিখলাম, তাই না? এখানে তো আসলে না বোঝার কিছু নেই। তো এটা হচ্ছে তোমাদের বিপদের বন্ধু, যে এখন পারি না তাও একটা লিখে দিয়ে আসলাম, কারণ 1 নাম্বারের প্রশ্ন তো 1 পেয়ে যাবে। কি বললাম? যে কোনো দুটি অক্ষ বরাবর জড়তার ভ্রামকের সমষ্টি তৃতীয় অক্ষ বরাবর জড়তার ভ্রামকের সমান, ঠিক আছে? যদি এখন না লিখতে পারো পরবর্তীতে আবার ক্লাসটা মানে একটু কেটে টেনে টেনে এই জায়গায় এসে লিখে নিও। আচ্ছা, শেষ লম্ব অক্ষ উপপাদ্য নিয়ে। এটা আমাদের সিকিউতে আসবে না, ঠিক আছে? এটা আসলে এমসিকিউতে আসতে পারে। যেমন এমসিকিউতে বলতে পারে এক্স অক্ষ বরাবর জড়তার ভ্রামক 20 এবং ওয়াই অক্ষ বরাবর জড়তার ভ্রামক 30 হলে জেড অক্ষ বরাবর জড়তার ভ্রামক কত? 20 + 30 = কত? 50। এইভাবে আসতে পারে। আশা করি বুঝতে পেরেছ। আমাদের সিকিউর জন্য যেটা আসে সেটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এটা আমরা যখন সিকিউ করব আজকে, তখন আমরা দেখব। আজকে আমরা এই টপিকের উপর অনেকগুলো সিকিউ করব, ঠিক আছে? সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি ভাইয়া আমাদের? এটা আমাদের সিকিউর জন্য লাগবে, ঠিক আছে? সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি? সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যাপারটা হচ্ছে এরকম। মনে করো একটা বৃত্ত আছে, হ্যাঁ, একটা বৃত্ত। এই বৃত্তের মধ্যবিন্দু দিয়ে একটা অক্ষ গেল। মনে করো এই অক্ষের নাম কি? এবি অক্ষ। এবি অক্ষ মধ্যবিন্দু, এটা একটা বৃত্তাকার চাকতি, ধরো চাকতি। তাহলে বৃত্তাকার চাকতি হলে এটার মধ্যবিন্দুগামী একটা জড়তার ভ্রামক পাবা তোমরা। এই মধ্যবিন্দুগামী জড়তার ভ্রামকটাকে তোমরা বলবা আইজি, গ্র্যাভিটেশনাল। গ্র্যাভিটেশন থেকে মানে মধ্যবিন্দুগামী মানে কি, এটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল, ঠিক আছে? বা সেন্টার অফ গ্র্যাভিটি বলতে পারি। এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, মধ্যবিন্দু যেটা হচ্ছে সেন্টার। কিন্তু তুমি এটাকে এই মধ্যবিন্দু সাপেক্ষে ঘোরাচ্ছ না। জড়তা ভ্রামকের ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে তুমি এবি অক্ষ মানে এবি একটা লাঠি বা একটা স্টিক, এটা মনে করো একটা মিষ্টি। একটা মিষ্টির মাঝখান দিয়ে তুমি একটা লাঠি ঢুকাই দিছো, একটা কাঠি ঢুকাই দিছো, দিয়ে তারপর এখন তুমি মিষ্টিটা আরেক ঘুরাইতেছো। তাহলে সেই ক্ষেত্রে সে কতটুকু বেয়াদবি প্রদর্শন করবে? এটাই তো জড়তার ভ্রামক, তাই না? আচ্ছা, কিন্তু কথা হচ্ছে তুমি তাকে এই অক্ষ বরাবর ঘোরাচ্ছ না। তুমি কি করছো? এই মিষ্টিটাকে সুন্দর করে এই জায়গায় আরেকটা লাঠির সাহায্যে এই জায়গাটাকে তুমি বাঁধছো। এই জায়গাটাকে তুমি কি করছো? বাঁধছো। তাহলে এখন এই যে তুমি ভায়োলেট বা বেগুনি কালারের যে একটা দাগ দিলা সবুজের সাথে, এরা পরস্পর কি আছে? সমান্তরালভাবে আছে না? এরা পরস্পর কীভাবে আছে? সমান্তরালভাবে আছে না? এখন এই যে সবুজের সাপেক্ষে এই যে তুমি বেগুনি কালারটা যে আঁকলা, এটা সমান্তরাল আছে, এটাকে আমরা কি বলছি? সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো সমান্তরাল অক্ষ উপপাদ্যের সূত্র কি? এটা মনে করো তুমি পি কিউ অক্ষ। তাহলে তুমি মিষ্টিটাকে এ বি অক্ষ বরাবর না ঘুরিয়ে পি কিউ অক্ষের সাপেক্ষে ঘুরাচ্ছ। মানে মিষ্টিটাকে তুমি
তুমি যে মিষ্টির মাঝখান দিয়ে যে তুমি এবি লাঠিটা ঢুকিয়েছো, ওই লাঠিটা ধরে না ঘুরিয়ে তুমি ওই লাঠিটার সাথে আরেকটা লাঠি বাঁধছো, যেটা হচ্ছে পি কিউ লাঠি, যেটা মনে করো এবি থেকে আমার এইচ পরিমাণ দূরত্বে অবস্থিত, এইচ পরিমাণ দূরত্বে অবস্থিত। তাহলে এবি লাঠিটা থেকে এইচ দূরত্বে অবস্থিত পি কিউ লাঠির সাপেক্ষে তুমি এখন মিষ্টিটাকে ঘোরাচ্ছ। তাহলে এই রকম চিত্র যদি থাকে যে আমাদের মূল জায়গা থেকে সরে গিয়ে আমরা অন্য আরেকটা অক্ষের সাপেক্ষে আমরা হচ্ছে কী করতেছি, ঘোরাচ্ছি, মানে দুইটা অক্ষ যদি দেওয়া থাকে, মানে দুইটা লম্বা লম্বা দুইটা টান যদি দেওয়া থাকে, সেটাই হচ্ছে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য। বা সমান্তরাল অক্ষ উপপাদ্যের ক্ষেত্রে আমাদের সূত্রটা কী আসবে? সূত্রটা আসবে সমান্তরাল অক্ষ উপপাদ্য আই ইকুয়াল টু আইজি। আইজি মানে কি? আইজি মানে হচ্ছে এ বি অক্ষের সাপেক্ষে তুমি যদি ঘোরাতে, আচ্ছা আমি চিত্রের জন্য লিখি আই পি কিউ লিখি, পি কিউ অক্ষের সাপেক্ষে, তাহলে আই পি কিউ কী হবে? আই পি কিউ সমান হবে আই এ বি, মানে এ বি অক্ষের সাপেক্ষে আমি যদি ঘোরাতাম প্লাস এম এইচ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্যের সূত্র। তাহলে বোঝো সমান্তরাল অক্ষ উপপাদ্যে আমি এক্সট্রা কী লিখেছি, আমাদের যে মধ্যবিন্দুগামী যে অক্ষ আছে এবি, সেটার সাথে আমরা যোগ করেছি কি বস্তুটার ভর, মানে মিষ্টিটার ভর এম, এবং এবি অক্ষ থেকে পি কিউ অক্ষের লম্ব দূরত্ব এইচ তার স্কোয়ার। তাহলে একটা কথা এখান থেকে আমরা কি বুঝতে পারছি, সেটা হচ্ছে কি সমান্তরাল অক্ষ উপপাদ্যে আমরা যে জড়তার ভ্রামকটা পাই সেটা অবশ্যই মধ্যবিন্দু বা মূলবিন্দুগামী যে জড়তার ভ্রামক সেটা থেকে বেশি হবে। তার মানে কি? এটার মানে হচ্ছে আমি যদি এবি অক্ষের সাপেক্ষে যদি মিষ্টিটাকে ঘোরাতাম তাহলে মিষ্টিটা কম বেয়াদবি করবে, মানে সহজে ঘুরবে। কিন্তু আমি যদি পি কিউ অক্ষের সাপেক্ষে যদি মিষ্টিটাকে ঘোরাতে যাই তাহলে মিষ্টিটা বেশি বেয়াদবি করবে, তাহলে সেই ক্ষেত্রে আমার ঘোরাতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য। ঠিক আছে, আপাতত জাস্ট এই জিনিস একটু লিখে রাখবো। আমরা যখন সিকিউ করবো ভাইয়া, দুইটা তিনটা সিকিউ যখন করাবো, এটা একদম তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, যারা রেগুলার ক্লাস করছো আমার, তোমরা জানো যে ক্লাসটা শেষ হওয়ার পর তোমরা বুঝতে পারো সবই সহজ। তার মানে হচ্ছে প্রাথমিক অবস্থায় যদি নাও বুঝতে পারো, আমি কথা দিচ্ছি একটা আর 20-25 মিনিট পরে দেখবা সব কিছু তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো, তাহলে আমাদের জড়তার ভ্রামক নিয়ে পড়াশোনা শেষ। ঠিক আছে, জড়তার ভ্রামকে ভাইয়া কী কী পড়লাম একটু যদি তোমাদের সাথে একটু যদি দেখাই। জড়তার ভ্রামকে আমরা পড়লাম জড়তার ভ্রামক আই সমান এম আর স্কোয়ার, যেটা হচ্ছে জড়তার ভ্রামকের মূল সূত্র। বাট সকল বস্তুর জন্য জড়তার ভ্রামক আই ইকুয়াল টু এম আর স্কোয়ার হবে না, এটা আমরা এখনই দেখব। তারপর আমরা দেখলাম জড়তার ভ্রামকের উপর ভিত্তি করে দুইটা উপপাদ্য দেখলাম, একটা লম্ব অক্ষ উপপাদ্য আর একটা সমান্তরাল অক্ষ উপপাদ্য। এই দুটো উপপাদ্য কাকে বলে এটা পরীক্ষায় আসে। লম্ব অক্ষ উপপাদ্য কি? আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আই জেড। আর সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কী হবে? এটা সংজ্ঞা কেমন হবে? সমান্তরাল অক্ষ উপপাদ্যের সংজ্ঞা হবে, আমরা যদি কি বলি, মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে না ঘুরিয়ে আমি যদি অন্য কোনো অক্ষের সাপেক্ষে যদি কোনো একটা বস্তুকে যদি ঘুরাই, যেমন মধ্যবিন্দুটা কি এবি, এবি অক্ষের সাপেক্ষে না ঘুরিয়ে আমি যদি অন্য কোনো একটা বিন্দু পি কিউ অক্ষের সাপেক্ষে যদি একটা বস্তুকে যদি ঘুরাই, তাহলে সেই ক্ষেত্রে বস্তুর জড়তার ভ্রামক কী হবে? মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক আই এ বি, এটা যেটা হচ্ছে কি মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এবং তার সাথে বস্তুর ভর ও মধ্যবিন্দু অক্ষ থেকে অন্য যে অক্ষ আছে সেই অক্ষের লম্ব দূরত্বের বর্গের সমষ্টির সমান, তার মানে এম এইচ স্কোয়ারের সমান। আশা করি বুঝতে পেরেছ। আমি আরেকবার বলছি, সমান্তরাল অক্ষ উপপাদ্য কি? সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে আমাদের মধ্যবিন্দুগামী যে অক্ষ আছে, সেই মধ্যবিন্দু অক্ষের সাপেক্ষে আমি যে জড়তার ভ্রামক পাবো সেটার সাথে আমাকে যোগ করতে হবে কি বস্তুর ভর, এবং এই যে তাদের দুইটা অক্ষের মধ্যবর্তী যে দূরত্ব, দুটি সমান্তরাল অক্ষের মধ্যবর্তী যে দূরত্ব এইচ, তার বর্গের সমষ্টি। ঠিক আছে, তাহলে আমাদেরকে একটা এক্সট্রা এম এইচ স্কোয়ার যোগ করতে হবে, তাহলে আমরা কি পেয়ে যাব? সমান্তরাল অক্ষ উপপাদ্য পেয়ে যাব। তো আমি এই যে এতক্ষণ পর্যন্ত অনেক লম্বা সময় ধরে বকবক করে গেলাম, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তোমাদের মাথায় এই জিনিসটা ঢুকেছে কিনা। ঠিক আছে, একটু জানাও, আমাকে একটু জানাও এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, তো এই মুহূর্তে আমাদের সাথে কে কে আছে আমি একটু দেখি। ফারিয়া আছো, সানজিদা আছো, তারপর ঐশী আছো, নবনী আছো, রোজা আছো, বাঁধন আছো, সোহানুর রহমান আছো। ঠিক আছে, তো সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা সেটা একটু ভাইয়াকে একটু কমেন্ট করে একটু জানাও। এতটুকু পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আমরা জাস্ট এখন পর্যন্ত জড়তার ভ্রামক নিয়ে কথা বলেছি, আর কিছুই বলিনি। তো আমি দেখতে পাচ্ছি যে বাঁধন ক্লিয়ার, ঠিক আছে, রোজা ক্লিয়ার, নবনী ক্লিয়ার, ঠিক আছে। সবাই যদি তোমরা যদি ক্লিয়ার হয়ে থাকো, চলো এখন আমরা একটু চক্রগতির ব্যাসার্ধটা দেখে আসি। ঠিক আছে,
তো চক্রগতির ব্যাসার্ধ কি কাকে বলে এটা নিয়ে আমরা আবার পরবর্তীতে একটু আলোচনা করব। বললামই তো কিছু কনসেপ্ট আমি রেখে দিচ্ছি যেগুলো আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলক আছে আমাদের সেখানে আলোচনা করব, ঠিক আছে। তো এখন চলো আমরা দেখি আমাদের পরবর্তী টপিক চক্রগতির ব্যাসার্ধ। তো চক্রগতির ব্যাসার্ধটা কি? চক্রগতির ব্যাসার্ধটা খুবই সহজ একটা জিনিস। চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে আমাদের ফর্মুলাটা মনে রাখবা। চক্রগতির ব্যাসার্ধ কীভাবে বের করে মনে রাখবা, আমরা জানি জড়তা ভ্রামক I সমান mk²। এখানে m হচ্ছে বস্তুর ভর আর এই যে কে লিখলাম সেটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে চক্রগতির ব্যাসার্ধর সাথে জড়তা ভ্রামকের একটা সম্পর্ক আছে। তার মানে আমরা যদি কোনো একটা বস্তুর জড়তা ভ্রামক I যদি জানি তাহলে আমরা তার চক্রগতির ব্যাসার্ধ কে বের করতে পারবো। কিভাবে? এই ফর্মুলা অ্যাপ্লাই করে। তাহলে এখানে I কি? I হচ্ছে বস্তুর জড়তার ভ্রামক। I হচ্ছে বস্তুটার জড়তার ভ্রামক। m কি? m হচ্ছে বস্তুর ভর, যে বস্তুটাকে নিয়ে তুমি এই যে এতক্ষণ ধরে যে বস্তু নিয়ে টানা হেঁচড়া করতেছো সেটা। আর কে কি? কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। নাম দিয়ে বোঝা যাচ্ছে এটা একটা ব্যাসার্ধ, তাই না? তার মানে এর একক কী হবে? মিটার হবে। চক্রগতির ব্যাসার্ধ, ঠিক আছে। এখন চক্রগতির ব্যাসার্ধ জিনিসটা কি? চক্রগতির ব্যাসার্ধ ব্যাপারটা আমি একটু তোমাদের সাথে একটু আলোচনা করি। মনে করো এটা একটা অক্ষ এবং এই অক্ষের সাপেক্ষে তোমার মনে করো তুমি যেটা ঘোরাচ্ছ, এরকম মনে করো তুমি এরকম একটা কিছুকে ঘোরাচ্ছ, হ্যাঁ, এরকম কিছু একটাকে ঘোরাচ্ছ। তো এখানে মনে করো অসংখ্য কণা আছে না, ছড়িয়ে ছিটিয়ে আছে, অসংখ্য বস্তু কণা ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন সবগুলো বস্তু কণাকে তুমি যদি একটা জায়গায় এনে যদি জমাও তাহলে সবগুলো বস্তু কণা জমে ব্যাপারটা কেমন হবে? একটা এরকম একটা গোলাকার বস্তু হবে না? এরকম একটা গোলাকার বস্তু হবে না? এখন তুমি সবগুলো বস্তুর জন্য যদি জড়তা ভ্রামক বের করতে চাও, মনে করো তুমি এই বস্তুটার এই কণাটা জড়তা ভ্রামক বের করতে চাচ্ছ, তাহলে তোমার এটার জন্য কী করতে হবে? I1 বের করতে হবে। তারপর মনে করো তুমি এই বস্তুটার জড়তা ভ্রামক বের করতে চাচ্ছ, তাহলে এটার জন্য তোমার আবার কী করতে হবে? I2 করতে হবে। তার মানে কি প্রত্যেকটা বস্তুর জন্য তোমার হচ্ছে, আর প্রত্যেকটা বস্তুর ভর যদি সেমও হয়, প্রত্যেকটা বস্তুর ব্যাসার্ধ কিন্তু ডিফারেন্ট। যেমন দেখো এখান থেকে তুমি যদি এই বস্তুটা জড়তা ভ্রামক যদি বের করতে চাও তাহলে দেখো তো এইটার ব্যাসার্ধ কি আবার ডিফারেন্ট না? তাহলে এরকম কোটি কোটি বস্তু কণা যদি থাকে তুমি কি জড়তা ভ্রামক সামেশন এতগুলো যোগ করতে পারবা? মানে মনে করো 1000টা বস্তু আছে, এখন 1000টা বস্তুকে ধরে ধরে এনে 1000 বার মানে mr² এভাবে কি করা সম্ভব? 1000 বার যোগ করা সম্ভব না। ওখান থেকে কনসেপ্ট আসছে। তাহলে এক কাজ করি, সবগুলো বস্তুকে জমিয়ে একটা বস্তু বানিয়ে ফেলি, সবগুলো বস্তুকে জমিয়ে মনে করো আমি বললাম যে বস্তুটা এখানে আছে। এই সবগুলোর পরিবর্তে বস্তুটা কোথায় আছে? বস্তুটা আছে আমাদের এই জায়গায়। তাহলে বস্তুটা যদি এই জায়গায় থাকে তাহলে এই একটা বস্তুর জন্য এইটার ভেতর কী আছে? যতগুলো বস্তু ছিল, যতগুলো বস্তু কণা ছিল সবগুলোকে এই জায়গায় জমিয়ে ফেলছি। তাহলে কি এইখান থেকে এটার জন্য একটা মাত্র আর পাবা। এবং এই ব্যাসার্ধটাকে আমরা বলছি চক্রগতির ব্যাসার্ধ। এটাকে তখন আমরা আর বলছি না, আর না বলে এটাকে তখন আমরা কে বলছি। তো এটাই আসলে চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ সংজ্ঞা যদি আসে কীভাবে লিখতে হয়? একদম সহজ, আমি যদি বইয়ের ভাষা না বলি, যে আমরা যখন জড়তা ভ্রামক যখন বের করি তখন আমরা অনেকগুলো বস্তু কণার কথা চিন্তা না করে আমরা অনেকগুলো বস্তু কণাকে যদি এক জায়গায় পুঞ্জীভূত করি তাহলে আমরা সেক্ষেত্রে সেটাকে একটা বস্তু কণা হিসেবে বিবেচনা করব। এবং উক্ত বস্তু কণা থেকে এই যে এই বস্তু কণা থেকে আমাদের অক্ষের যে দূরত্ব সেটাকে আমরা বলছি চক্রগতির ব্যাসার্ধ। তার মানে জড়তা ভ্রামক কাউন্ট করার সময় আমরা অনেকগুলো বস্তু কণা বিবেচনা না করে সবগুলোকে যদি একটা বস্তু কণা বিবেচনা করি তাহলে ওই বস্তু কণাটা অক্ষ থেকে যে দূরত্ব অবস্থান করছে সেটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তো আশা করি চক্রগতির ব্যাসার্ধ নিয়ে তোমাদের কনসেপ্ট আর কোনো ঝামেলা থাকার কথা না, ঠিক আছে। তো আমি আশা করছি এটা তোমরা বুঝেছো। এই হিজিবিজি জিনিস আমি আসলে পিডিএফে রাখতে চাই না। আচ্ছা দেখো, তো এটা আমরা মুছে দিচ্ছি, ওকে। তাহলে দেখো, তাহলে এখন আমরা বের করবো তাহলে চক্রগতির ব্যাসার্ধটা কি। আমাদের ম্যাথ করা লাগবে তো পরীক্ষায়, তাই না? তাহলে আমরা এখান থেকে আমরা যদি লিখি, দেখো তো k² সমান কি আসে? তাহলে k² সমান আসবে তাহলে I/m। তাহলে k সমান কত আসবে? k সমান আসবে √I/m। k সমান আসবে √I/m। এখন দেখো একটু আগে আমরা লিখেছি I সমান কি? mr²। তাহলে I সমান যদি mr² হয় তাহলে k সমান কত? I মানে mr² আর নিচে কত? নিচে হচ্ছে আমাদের m, ঠিক আছে। তাহলে mr² ক্ষেত্রে তাহলে আচ্ছা এটা এখন আর না লিখি, যদি mr² জন্য লিখি তাহলে দেখো mm কাটা। তার মানে আমরা k সমান কি পাচ্ছি আসলে? √r²। অর্থাৎ দেখো তো k সমান আসলে কি পাচ্ছ? তাহলে ফাইনালি k সমান কিন্তু r পাচ্ছ, k সমান কিন্তু তাহলে rটাই পাচ্ছ। তাহলে ওই যে বলছি r = k লেখা যায়, তার মানে আমরা k সমান কিন্তু r পাচ্ছি। তো আমরা ম্যাথের জন্য ফর্মুলা হিসেবে কোন জায়গাটা মনে রাখবো? আমরা মনে রাখবো k সমান √I/m। আর আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা মাতৃসূত্র আদি সূত্রটাই মনে রাখবা, জড়তা ভ্রামক I সমান mk²। তো চক্রগতির ব্যাসার্ধ সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা এবং এই জিনিসটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, লেখা শেষ হয়েছে কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে।
আমাকে জানাও, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কি না ভাইয়াকে জানাও, দ্রুত জানাও। আমরা একবারে শেষ করব, ঠিক আছে? এই জিনিস যাতে আর কখনো যাতে আমাদের কারো কাছে না পড়তে হয়, ঠিক আছে? এমনভাবে পড়ব বেসিক যাতে আমাদের কাছে আর কারো কাছে না পড়তে হয়। কারো কাছে যদি আমরা যদি পড়ি তাহলে যাতে আমরা অ্যাডভান্স লেভেলের পড়াশোনার জন্য যাই। এগুলো যদি পড়াইতে আসে তাহলে বলবো এগুলো তো আমরা পারি, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে? ওকে, নবনী বলছো জি স্যার বুঝেছি, ঠিক আছে। রোজা বুঝছি, ঠিক আছে, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটা হচ্ছে তোমরা সবাই ক্লিয়ারলি ধরতে পেরেছো। তাহলে চলো আমরা আমাদের পরের টপিকটাতে চলে যাই। চক্রগতির ব্যাসার্ধ আমাদের পড়া শেষ। এখন আমরা কতিপয় বস্তুর জড়তার ভ্রামক দেখব, মানে বস্তুগুলোর বিভিন্ন ধরনের শেপ থাকে, আকৃতি থাকে। তো তোমাদের সিকিউর জন্য কি লাগবে? সিকিউর জন্য আমরা দুইটা জিনিস নিয়ে পড়াশোনা করব। একটা হচ্ছে সুষম দণ্ড, আরেকটা হচ্ছে বৃত্তাকার চাকতি। কি বললাম? সুষম দণ্ড এবং বৃত্তাকার চাকতি। আমরা এই দুইটা জিনিসের জন্য আমরা জড়তার ভ্রামক পড়ব, ঠিক আছে? চলো পড়ি, এই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো লিখো কতিপয় বস্তুর জড়তার ভ্রামক। এটা আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে, হ্যাঁ? এবং এটাতে আমাদের সিকিউ এসে ভরে গেছে এই টপিকটার উপর, প্রচুর সিকিউ আসছে। আচ্ছা, আমরা একটু অফ দিই, আজানটা শেষ হোক, একটু অফ রাখি। আচ্ছা, ফ্যানের সাউন্ডটা কি তোমাদের বেশি মানে কানে লাগতেছে? আমাকে একটু জানাও তো। ফ্যানের যে সাউন্ডটা সেটা কি অনেক বেশি মানে শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে কিনা? আমার মনে হয় আমি যখন কথা বলছি তখন বোধ হয় এটা খুব একটা ঝামেলা করছে না, তাই না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বাঁধন বলছো বেশি সাউন্ড না, ঠিক আছে, আমরা কোনো রকমে আমরা করে ফেলি। এটা সব সময় হয় না, এটা গতকাল থেকে আমি দেখতে পাচ্ছি এই সমস্যাটা। এটা কেন হচ্ছে আমি এখনও ধরতে পারি নাই। ইনশাল্লাহ এটা সমস্যাটার সমাধান করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা তাহলে চলো যাই, আমরা কতিপয় বস্তুর আমাদের যে জড়তার ভ্রামক সেটা আমরা একটু দেখে ফেলি। কতিপয় বস্তুর জড়তার ভ্রামক, এই কনসেপ্টটা আমরা দেখে ফেলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কতিপয় বস্তুর জড়তার ভ্রামক, এখানে আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের সুষম দণ্ড। আমরা প্রথমেই দেখব সুষম দণ্ডের জড়তার ভ্রামক কত আসে, ঠিক আছে? আমরা একসাথে আমরা জড়তার ভ্রামক এবং আমরা যদি চক্রগতির ব্যাসার্ধ সহ দেখে ফেলি ভালো হয়, বাট আমি তোমাদেরকে আগে জড়তার ভ্রামক দেখাই, তারপর চক্রগতির ব্যাসার্ধ দেখাই, ঠিক আছে? ওটা আসলে আরও বেস্ট হবে আমার কাছে লাগে। তো আমাদের যদি বলে চিত্রটা, তোমাদের পরীক্ষায় যে চিত্র, তোমরা উদ্দীপকের যে চিত্র এমন পাও, মনে করো একটা এটা একটা অক্ষ এবং এটা হচ্ছে একটা সুষম দণ্ড, এটা হচ্ছে একটা সুষম দণ্ড। এই অক্ষটার নাম মনে করো এবি অক্ষ, মানে তোমরা এরকম একটা চিত্র পাবা। এবং এই যে সুষম দণ্ড, এটার দৈর্ঘ্য দেওয়া থাকবে এল এবং এটার একটা ভর দেওয়া থাকবে।
ঠিক আছে, এটার একটা ভর দেওয়া থাকবে। তাহলে এই রকম চিত্র যদি থাকে তাহলে এরকম চিত্রের জন্য জড়তার ভ্রামক আই ইকুয়াল টু কত? এই রকম চিত্রের জন্য, আচ্ছা এই চিত্রটার নাম কি? এই চিত্রটাকে আমাদের পরীক্ষায় যদি বাংলায় যদি আসে লেখাটা কিভাবে আসবে? লেখাটা আসবে এই সুষম দণ্ডের কোন জায়গায় অক্ষটা লাগানো হয়েছে, এবি প্রান্ত, তাই না? প্রান্তের মধ্যে, মধ্যবিন্দু কিন্তু না, একটা প্রান্তে এক সাইডে অক্ষটা দেওয়া। তাহলে এটা এভাবে লেখা হয় যে প্রান্ত বিন্দুগামী বা প্রান্তগামী, প্রান্তগামী লিখলেও হবে প্রান্তগামী, প্রান্তগামী অক্ষের সাপেক্ষে, প্রান্তগামী অক্ষের সাপেক্ষে সুষম দণ্ডের, সুষম দণ্ডের জড়তার ভ্রামক। প্রান্তগামী অক্ষের সাপেক্ষে সুষম দণ্ডের জড়তার ভ্রামক, এটার বাংলা কথা হচ্ছে এটা। তাহলে সেই ক্ষেত্রে জড়তার ভ্রামক কত আসবে এটা মুখস্থ রাখতে হবে, এটা পরীক্ষায় বলে দিবে না। এরকম চিত্র দেখলে বা যদি তোমাকে বলে দেয় প্রান্তগামী অক্ষের সাপেক্ষে সুষম দণ্ড, তাহলে তাদের জড়তার ভ্রামকের ফর্মুলা হচ্ছে ml²/3, যেখানে এম কি? এম হচ্ছে ওই দণ্ডটার ভর, এল কি? দণ্ডটার দৈর্ঘ্য, ঠিক আছে? দৈর্ঘ্য দিয়ে দিবে, ভর দিয়ে দিবে। তাহলে এটা হচ্ছে প্রান্ত বিন্দুগামী বা প্রান্তগামী অক্ষের সাপেক্ষে সুষম দণ্ডের জড়তার ভ্রামক। আরেকভাবে একটা চিত্র আসতে পারে, সেটা আমি আবার আরেক কালার দিয়ে দেখাই তোমাদেরকে। মনে করো এই কালার দিয়ে দেখালাম যে একটা সুষম দণ্ড আছে, একটা সুষম দণ্ড নিলা তুমি, এই সুষম দণ্ডের প্রান্ত দিয়ে না ঢুকিয়ে অক্ষটাকে তুমি মধ্যবিন্দু দিয়ে ঢুকালে। তাহলে অক্ষটাকে তুমি কি করলে? মধ্যবিন্দু দিয়ে ঢুকিয়ে দিলে এ বি অক্ষটাকে। তাহলে মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে হবে ব্যাপারটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব মধ্যবিন্দুগামী বা ভর কেন্দ্রগামী বলে। মধ্যবিন্দুকে আমরা কী বলবো? ভর কেন্দ্র বলবো। মধ্যবিন্দুগামী বা ভর কেন্দ্রগামী, ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, অক্ষের সাপেক্ষে সুষম দণ্ডের জড়তার ভ্রামক, সুষম দণ্ডের জড়তার ভ্রামক। এখন আমরা মানে এমনিতেই বোঝা যায়, তাই না? একটা কলম নিয়ে তুমি যে এটাকে যদি মাঝখান দিয়ে যদি ঘোরাও সহজেই ঘোরাতে পারবা। মানে এখন যে চিত্রটা আমি আঁকলাম এভাবে একটা জিনিসকে ঘোরানো সহজ, এটা বাসায় প্র্যাকটিস করে দেখো, হ্যাঁ? আর যদি একটা প্রান্তে প্রথম যেভাবে আঁকলাম সেভাবে একটা বস্তুকে ঘোরানো, একটা দণ্ডকে ঘোরানো আসলে কঠিন। তাহলে এই ক্ষেত্রে জড়তার ভ্রামক কত আসবে? ml²/12, 12 দিয়ে ভাগ করেছি, ওটাকে করেছিলাম 3 দিয়ে ভাগ, মানে 3 দিয়ে ভাগ করা মানে কি? ওটা বড় মান আর এটা কি? ছোট মান। তাহলে মধ্যবিন্দুগামী বা ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে সুষম দণ্ডের জড়তার ভ্রামক হবে ml²/12। এই দুইটাই আসে দণ্ড থেকে, হয়তো প্রান্তবিন্দু দিয়ে অক্ষ প্রবেশ করাবে অথবা মধ্যবিন্দু দিয়ে অক্ষ প্রবেশ করাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আসে? আরেক রকমের কালি নেই, সেটা হচ্ছে বৃত্তাকার চাকতি আসে, ঠিক আছে? বৃত্তাকার চাকতি, বৃত্তাকার চাকতি থেকেও আমাদের দুইটা কনসেপ্ট আসে, বলে দিবে তোমাকে, চাকতি কথাটা বলে দিবে, ঠিক আছে? তাহলে বৃত্তাকার চাকতির যদি এইভাবে যদি তুমি যদি অক্ষটা প্রবেশ করাও তাহলে এটাকে আমরা বলি ভর কেন্দ্রগামী বা মধ্যবিন্দুগামী, এটাকে আমরা বলি মধ্যবিন্দুগামী, বিন্দুগামী বা ভর কেন্দ্রগামী, মানে যদি ওয়াই অক্ষ বরাবর যদি প্রবেশ করাও আর কি, বুঝছো? ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, অক্ষের সাপেক্ষে বৃত্তাকার চাকতির, বৃত্তাকার, বৃত্তাকার চাকতির জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। হ্যাঁ, বৃত্তের কিন্তু দৈর্ঘ্য এল থাকে না, বৃত্তের কি থাকে? ব্যাসার্ধ থাকে, তাই না? এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ক্ষেত্রে জড়তার ভ্রামক আমাদের হয় mr²/2 বা আমরা বলতে পারি হাফ mr², ঠিক আছে? আচ্ছা, এখন চাকতিটাই আরেকটা কালি দিয়ে আমি তোমাদেরকে একটু দেখাই। এই চাকতি ঠিক আছে, বাট এখন তুমি ওয়াই অক্ষ বরাবর দিয়ে প্রবেশ না করিয়ে এক্স অক্ষ বরাবর প্রবেশ করিয়েছো, এবং এই ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ কতটুকু? ব্যাসার্ধ হচ্ছে আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর। আচ্ছা, আমি ব্যাসার্ধ জায়গাটা আমি একটু অন্য কালি দিয়ে দেখাই যাতে করে পরেও তোমরা এটা ধরতে পারো। এই জায়গাটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর। তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা বলি ব্যাসগামী অক্ষের সাপেক্ষে,
মানে বৃত্তাকার চাকতির যদি আমাদের ওয়াই অক্ষ বরাবর যদি আমরা যদি মানে আগের চিত্রটা ওয়াই অক্ষ বরাবর যদি আমরা যদি অক্ষ ঢুকাই তাহলে সেটা হচ্ছে ভর কেন্দ্রগামী, আর এটা হচ্ছে কি আমাদের ব্যাসগামী। তাহলে ব্যাসগামী চিত্র যদি দেখো এরকম যে ব্যাসগামী অক্ষের সাপেক্ষে বৃত্তাকার চাকতির জড়তার ভ্রামক, ব্যাসগামী অক্ষের সাপেক্ষে বৃত্তাকার চাকতির জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। সেই ক্ষেত্রে আমাদের এটা কত আসবে, I ইকুয়াল টু mr²/4। তাহলে এই জায়গাটা আমরা একটু মনে রাখবো, ওয়াই অক্ষ দিয়ে যদি প্রবেশ করাই তাহলে mr²/2, এক্স অক্ষ দিয়ে যদি প্রবেশ করাই তাহলে আমাদের আসবে mr²/4। ঠিক আছে, তো এই জিনিসটা সবাই ক্লিয়ারলি বুঝেছো কিনা এবং লেখা শেষ কিনা আমাকে জানাও, ডান লিখে দাও। ঠিক আছে, আমাকে ডান লিখে দাও। ঠিক আছে, আমার ভালো লাগছে যে তোমরা আবার একজন একজনকে জিজ্ঞেসও করছো যে আছো কিনা, যা ফারিয়া মুস্কানকে জিজ্ঞেস করছে আছে কিনা, মুস্কান বলছে হ্যাঁ আছি। এটা আসলে এভাবেই আসলে একটা ফ্যামিলি তৈরি হয়, এভাবে আসলে পড়াশোনাটা আমরা এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে, তো সবাই সবাইকে ডেকে নিয়ে আসো, সবাই সবাইকে ডেকে নিয়ে আসো যাতে করে হচ্ছে সবাই মিলে ক্লাসটা করতে পারো। ঠিক আছে, এবং কারেন্টের যে সমস্যাটা আশা করছি 1 মাস 2 মাস ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো মুস্কান বলছো ডান, ঠিক আছে। বাঁধন লিখতেছো আমরা হয়তো মহিলা কলেজের স্টুডেন্ট, সবাই মেয়েরাই ক্লাস করতেছি। তো এটা ভালো না যে ছেলেদের থেকে হচ্ছে তোমরা এগিয়ে যাচ্ছ, তাই না? ছেলেরা ক্লাস করে না, ঘুরে বেড়ায়, তোমরা ক্লাস করছো। তো এটা কিন্তু ছেলেরা তোমাদের জন্য কিন্তু এটা কিন্তু একটা অপমানজনক কথা, তোমরাও কিন্তু ক্লাস করবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। নবনী বলছো ডান, মুস্কান বলছো আপনার ফ্যানের মতো আমার ফ্যান একই রকম। আমার ফ্যান এমন ছিল না, এবং আমার ফ্যান সারাদিন এমন করে না, সন্ধ্যার পরে আমার ফ্যানটা এমন করে, এবং গতকাল থেকে করতেছি এটা। ঠিক আছে, আমি দেখি এটা কিভাবে কি করা যায়। আজকে ক্লাসটা হয়ে যাক, আজকে আর এটা নিয়ে আমি আসলে ঝামেলায় যেতে চাচ্ছি না, থাকুক যেভাবে আছে সেভাবে আজকে আমরা ক্লাসটা নিয়ে নিই। আচ্ছা, তারপরে দেখো, তাহলে এখন আমরা এক কাজ করি, এই 4টা জিনিসের জন্য তাহলে আমরা একই সাথে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ মিলিয়ে পড়ি। ঠিক আছে, চলো আমরা মিলিয়ে পড়ি। তো আমরা এখানে দেখব, আমরা লিখবো এখানে চিত্র, এখানে মানে আমরা নিচে চিত্র আনবো, চিত্র, এখানে আমরা রাখবো আই জড়তার ভ্রামক, এখানে আমরা রাখবো কে চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে চলো আমরা এইগুলো একটু দেখে ফেলি। চিত্র নাম্বার 1, এটা কি ছিল, প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এই যে এটা হচ্ছে কি এল, এল প্রান্তগামী অক্ষ, এই যে এবি প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত পেয়েছি, এটা পেয়েছি আমরা I ইকুয়াল টু ml²/3। ঠিক আছে, তাহলে এটার জন্য কে কত পাবো, চলো দেখি। আমাদের এটার জন্য কে ইকুয়াল টু কত, এটার জন্য I ইকুয়াল টু হচ্ছে ml²/3। কে কত, কে ছিল আমাদের √I/m, আশা করি তোমাদের মনে আছে। তাহলে I এর মান কত, I এর মান হচ্ছে ml²/3, তাহলে √ml²/3, তাহলে ml²/3m, 3টা নিচে চলে যাবে, তাহলে mm কাটা, তার মানে কে ইকুয়াল টু আমাদের কত আসতেছে √L²/3। তাহলে √L²/3 মানে কি, L² কে রুট করলে L আর 3 কে রুট করলে L/√3। তার মানে সুষম দণ্ডের জন্য, প্রান্তগামী সুষম দণ্ডের জন্য জড়তার ভ্রামক হচ্ছে ml²/3 আর চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে L/√3। ঠিক আছে, চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে L/√3 আর জড়তার ভ্রামক হচ্ছে ml²/3। একটা ডান হয়ে গেল। তারপর দেখো, যদি সুষম দণ্ডের পেটের মধ্য দিয়ে যদি তুমি যদি অক্ষ যদি ঢুকিয়ে দাও, পেট কেটে যদি বের হয়ে যায় অক্ষটা, পেট কেটে মনে করো অক্ষ বের হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আই কি ছিল, আই ছিল ml²/12। তাহলে কে কত হবে, কে হবে কত আমাদের, কে হবে আমাদের √I/m। তাহলে √I/m মানে কি, √ml²/12m, কারণ 12টা নিচে চলে যাবে, 12m, mm যদি কেটে দাও তাহলে কত আসবে, L²/12, √L²/12, অর্থাৎ আমাদের আসবে, সুতরাং কে ইকুয়াল টু আমাদের আসবে L/√12। ঠিক আছে, তাহলে যখন মধ্যবিন্দুগামী বা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে আমরা যখন কোনো একটা সুষম দণ্ডে জড়তার ভ্রামক পেলাম ml²/12, তখন আমরা চক্রগতির ব্যাসার্ধ কত পেলাম, L/√12। ঠিক আছে, তার মানে চক্রগতির ব্যাসার্ধ আমরা মুখস্থ করব না, আমরা কি রাখবো, আমরা জড়তার ভ্রামকটা মুখস্থ রাখবো, আর চক্রগতির ব্যাসার্ধ আমরা শুধু মনে রাখবো কে সমান √I/m। ঠিক আছে, তারপরে কি ছিল, তারপরে ছিল আমাদের বৃত্তাকার চাকতি। বৃত্তাকার চাকতির জন্য আমরা যদি দেখি, বৃত্তাকার চাকতি
বৃত্তাকার চাকতির যদি আমরা ওয়াই অক্ষ বরাবর যদি প্রবেশ করাই, তাহলে ওয়াই অক্ষ বরাবর প্রবেশ করালে আমাদের আই ইকুয়াল টু কত? আই ইকুয়াল টু হচ্ছে এমআর স্কোয়ার বাই 2। তাহলে এই ক্ষেত্রে আমাদের কে সমান কত? রুট ওভার আই বাই এম। তো রুট ওভার আই বাই এম হলে আই সমান কি এমআর স্কোয়ার বাই 2। 2 মানে কি 2m, নিচে 2 এবং এম, এম কেটে দাও, তাহলে সমান কত আসবে? আর স্কোয়ার বাই 2। রুট ওভার আর স্কোয়ার বাই 2, তার মানে আমাদের কে ইকুয়াল টু কত আসবে? আর স্কোয়ারকে রুট করলে আর, 2কে রুট করলে √2, তাহলে আর স্কোয়ার বাই √2। তাহলে আমাদের যখন আমরা বৃত্তাকার চাকতির মধ্যবিন্দু বা ভর কেন্দ্র দিয়ে আমরা যখন অক্ষ প্রবেশ করাচ্ছি, তখন আমাদের জড়তার ভ্রামক আসতেছে এমআর স্কোয়ার বাই 2, আর আমাদের চক্রগতির ব্যাসার্ধ আসতেছে আর বাই √2। আর ফাইনালি আরেকটা কি দেখেছিলাম ভাইয়া? আরেকটা দেখেছিলাম আমরা, যদি ব্যাসগামী অক্ষের সাপেক্ষে যদি হয়, তার মানে এক্স অক্ষ বরাবর আমরা যদি অক্ষ প্রবেশ করাই, বৃত্তাকার চাকতির এক্স অক্ষ বরাবর আমরা যদি অক্ষ প্রবেশ করাই, তাহলে সেই ক্ষেত্রে জড়তার ভ্রামক কত পেয়েছি? এমআর স্কোয়ার বাই 4। এবং চাকতির যে আমরা যে চক্রগতির ব্যাসার্ধ পাবো সেটা কি আসবে? আই বাই এম, রুট ওভার আই বাই এম। তাহলে রুট ওভার আয়ের মান কত? এমআর স্কোয়ার বাই 4, আর তার সাথে নিচে এম আছে, এম কাটা, অর্থাৎ আমরা পাবো রুট ওভার আর স্কোয়ার বাই 4। তাহলে সুতরাং আমরা পাবো কে সমান আর বাই 2। ঠিক আছে, কে সমান আমরা পাবো আর বাই 2। তো এই জিনিসটা আমরা সবাই মনে রাখবো। এবং এর বাইরে গোলক টোলক হাবিজাবি আরও অনেক কিছু আছে, আরও অনেক কিছু জড়তা ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ বের করতে হয়। সেগুলো আমরা আসলে আমাদের যখন এমসিকিউ করাবো তখন যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে আমি তোমাদের বলবো। বাট সিকিউর জন্য আমাদের এই 4টার বাইরে আসলে কিছু আসে না। হ্যাঁ, আরেকটা জিনিস আসে, কি বলো তো? কিছুই বলে নাই, সুষম দণ্ডও বলে নাই, চাকতিও বলে নাই। তখন আই সমান কত? ওই যে আজকে ক্লাসে একদম শুরুতে পড়েছি, আই সমান এমআর স্কোয়ার, তাই না? তাহলে এই কথাটা একটু লিখে রাখি, চলো। কিছুই যদি না বলে, লাস্টে আমরা লিখি একটা বিশেষ নোট লিখে রাখি। নোট কি? নোট কোন বস্তু সেটা উল্লেখ না করলে যে বস্তুটা সুষম দণ্ড নাকি বৃত্তাকার চাকতি, সেটা কোনোটাই যদি উল্লেখ না করলে তখন আমরা লিখব আই সমান এমআর স্কোয়ার এবং কে সমান রুট ওভার আই বাই এম। তাহলে সমান রুট ওভার এমআর স্কোয়ার বাই এম, এম কাটলে সমান রুট ওভার আর স্কোয়ার। তাহলে সুতরাং তখন জড়তার চক্রগতির ব্যাসার্ধ আর সমান। ঠিক আছে, কিছুই যদি উল্লেখ না করে তাহলে আমরা চক্রগতির ব্যাসার্ধ কী পাবো? ব্যাসার্ধটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে জানাও যে এতটুকু পর্যন্ত ভাইয়া আমাদের ক্লিয়ার। ঠিক আছে, এতটুকু পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমাকে একটু জানাও। এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা এখন সিকিউতে চলে যাব। আমরা এখন 4-5টা সিকিউ করব, 4-5টা সিকিউ সলভ করব, তারপর আমাদের আজকের ক্লাসটা আমরা শেষ করব। আচ্ছা ঠিক আছে, মুস্কান বলছো ক্লিয়ার, শ্যাম্পু ঠিক আছে, ক্লিয়ার, অল ক্লিয়ার, ঠিক আছে। ঐশী ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। নবনী ক্লিয়ার, ঠিক আছে। তো সবাই আমরা যদি এতটুকু পর্যন্ত আমাদের যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলো আমরা এখন সিকিউতে যাব। ঠিক আছে, আমরা এখন সিকিউ সলভিংয়ে যাব। ঠিক আছে, তো সিকিউ সলভিংয়ে আমরা যদি দেখি আমাদের প্রথম যে সিকিউটা এই টপিকের উপর, এগুলো আমরা গত ক্লাসে করেছি। এটা ছিল কি? এটা ছিল আমাদের ব্যাংকিং। তো আমাদের প্রথম সিকিউ দেখো, বাহ চলে আসছে প্রথম সিকিউ, চমৎকার একটা সিকিউ। প্রথম সিকিউতে আমরা কি করব? আমরা প্রথম সিকিউতে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্যের দেখা পেয়ে গেছি। এই যে দেখো সমান্তরাল অক্ষ উপপাদ্য, এই যে এই চিত্রটা 2 নম্বর চিত্রটাই কিন্তু আমাদের ভাইয়া সমান্তরাল অক্ষ উপপাদ্য। ঠিক আছে, কেন? এই যে দেখো, মানে ডট যে অক্ষটা সেদিক দিয়ে না ঢুকে তুমি কোন দিক দিয়ে ঢুকাইছো? এক্স ওয়াই অক্ষ, এই যে এই অক্ষটা ঢুকাইছো। এবং দেখো এই অক্ষটা, এই যে কেন্দ্র জি মানে কি? ভর কেন্দ্র থেকে এইচ দূরত্ব অবস্থিত। তার মানে এটা কিন্তু সমান্তরাল অক্ষ উপপাদ্য। এবং চিত্র দেখেই বোঝা যাচ্ছে এটা কি? এই প্রথমটার জন্য এই জায়গায় আয়ের মান কত আসবে? এমআর স্কোয়ার বাই 2। এটা চিত্র দেখেই এখন তোমরা বলে দিতে পারবা। কেন বলো তো? কারণ হচ্ছে এটা একটা বৃত্তাকার চাকতি, এবং এই বৃত্তাকার চাকতির এটা কি? এক্স অক্ষ বরাবর, মানে কি ভর কেন্দ্র বরাবর বা মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে বৃত্তাকার চাকতি জড়তার ভ্রামক আই সমান এমআর স্কোয়ার বাই 2। আর এটা সমান কি হবে? এটা হবে আই সমান আমাদের আইজি মানে কি? আইজি মানে হচ্ছে আইটাই, এই যে আই, এটাই হচ্ছে কি? আইজি। আচ্ছা আমি যদি বলি এটা হচ্ছে আই প্রাইম,
আই প্রাইম সমান আই, আই মানে কি তুমি যেটা বের করবা প্রথম চিত্রের জন্য আই, সেটার সাথে কি করবা এমএইচ স্কোয়ার যোগ করে দিবা, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নের জন্য জড়তার ভ্রামক। ভেরি ভেরি সিম্পল কোয়েশ্চেন। এবং দেখো এখানে দেখো সবগুলো ডাটাও দেওয়া আছে, এম এর মান 2 কেজি, আর এর মান 0.5 মিটার, এইচ এর মান 0.25 মিটার, সব কিছু কিন্তু আমাদের দেওয়া আছে। কাজ কি? কাজ হচ্ছে জাস্ট অঙ্কে মান বসাবা, অঙ্ক শেষ। দেখো একটি বৃত্তাকার চাকতির তলের সাথে মধ্যবিন্দুগামী লম্ব অক্ষ এবি সাপেক্ষে চিত্র 1 অনুযায়ী ঘুরছে। চিত্র 1-এ বলছে যে মধ্যবিন্দু লম্ব অক্ষ এবি সাপেক্ষে ঘুরতেছে, আর চিত্র 2 অনুযায়ী চাকতিটির সাথে লম্বভাবে স্থাপিত XY অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। তার মানে চিত্র 1-এ এবি অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, চিত্র 2-এ XY অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। প্রথম প্রশ্ন বলেছে গতে প্রথম চিত্রে চক্রগতির ব্যাসার্ধ কত? চক্রগতির ব্যাসার্ধ কত? চক্রগতির ব্যাসার্ধ পড়ছি না, কে ইকুয়াল টু কি √I/m, কে ইকুয়াল টু √I/m, পড়ছি কি না? পড়ছি। তাহলে আমরা ওখান থেকে বের করে ফেলতে পারবো না? পারবো। চলো বের করে ফেলি, প্রথমটার জন্য আমরা বের করে ফেলি। তাহলে চলো আমি আমার মতো করি, ঠিক আছে? গাইডেড টেস্ট পেপারে কীভাবে আছে সেটা আমার জানি না, আমার দেখারও দরকার নাই, আমরা কনসেপ্ট জানি, আমরা কনসেপ্ট অনুযায়ী করবো, ঠিক আছে? তার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে রাজশাহী 2023। আর আমি তোমাদের পরামর্শ দিব, গাইড থেকে শুধু বাংলা কথা কি আছে সেগুলো একটু দেখতে পারো সর্বোচ্চ। মানে তুমি যদি 10টা গাইড দেখো, দেখবা একই অঙ্ক 10টা গাইডে 10 রকমভাবে করে দেওয়া আছে, তো তখন তোমার মাথা খারাপ হয়ে যাবে। তখন তুমি চেষ্টা করবা যে আমি তাহলে মুখস্থ করে ফেলি অঙ্ক, কয়টা মুখস্থ করে যাবা? ভাই কনসেপ্ট ক্লিয়ার রাখো, কনসেপ্ট ক্লিয়ার রাখলে তোমার গাইড দেখতে হবে না, ঠিক আছে? আনসার যদি হয়ে যায় পরীক্ষায় নাম্বার পেয়ে যাবে। কি বলছে? প্রথম ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ কে কত? তো আমরা কি জানি? আমরা জানি চক্রগতির ব্যাসার্ধ, আমরা জানি চক্রগতির ব্যাসার্ধ কে সমান √I/m, ঠিক আছে? তাহলে বা এখন এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা আলাদাভাবে আইটা বের করে নিয়ে আসি। এখানে বৃত্তাকার চাকতির ক্ষেত্রে এখানে আই সমান কী হবে? mr²/2, কারণ বৃত্তাকার চাকতির মধ্যবিন্দু দিয়ে গেছে, তাই না? এম এর মান কত? এম এর মান দেওয়া আছে উদ্দীপকে 2 কেজি। তুমি যা পরীক্ষায় দেওয়া আছে কথাটা লিখে নিও, যে দেওয়া আছে এম সমান 2 কেজি, আর সমান 0.5 মিটার, এইচ সমান 0.25 মিটার, এগুলো লিখো। তাহলে এম হচ্ছে কত? 2 কেজি, আর কত? 0.5 মিটার, তার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি হিসাব করো তাহলে আই চলে আসবে, জড়তার ভ্রামক। ভাই আমি জড়তার ভ্রামকের এখন পর্যন্ত তোমাদেরকে একক কি বলি নাই, এখন আমরা এককটা বলবো। তাহলে 2 × 0.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 কত আসবে? 0.5 স্কোয়ার করলে 0.25 আসবে, 0.25। হ্যাঁ, জড়তার ভ্রামকের একক কি, তাই না? খেয়াল করো তো, জড়তার ভ্রামক আই সমান কি? mr² না? মানে 2, 4 যা মন চাই তা থাকুক, কিন্তু মূলত কি mr² না? আচ্ছা, অথবা কি ml² না? ml²। তাহলে mr² বা ml² মানে কি বলো তো? এম মানে কি? ভর, কেজি, তার মানে এম এর একক কি? কেজি। আর আর অথবা এল মানে কি? দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি? মিটার। জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার। ঠাড়া মুখস্থ করেন, জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার, জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার। আই ইকুয়াল টু mr², mr²/2, mr²/4 যাই থাকুক, 2, 4 এর তো আর কোনো একক নাই। এম এর একক কিলোগ্রাম, আর এর একক মিটার, ঠিক আছে? এম এর কেজি মিটার স্কোয়ার। তাহলে এই মানটা এখন এখানে বসাই দিব। তাহলে কে সমান আয়ের মান কত বসাবা? 0.25। এম এর মান কত বসাবা? 2 কেজি। তাহলে যদি বসাও তাহলে তোমাদের আনসার কত আসবে? কে ইকুয়াল টু কত আসবে? √0.25 ডিভাইডেড বাই 2 কত আসছে আমাদের? 0.3535, তার মানে 0.35। এবং চক্রগতির ব্যাসার্ধের একক কি? ব্যাসার্ধ একক কি? মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের গরুর গয়ের আনসার। তো দেখো কত সহজে আমরা গরুর গ করে ফেললাম, ঠিক আছে? এটা আসলে কোনো ম্যাথই না, দেখছো কত সহজে আমরা গরুর গ কিন্তু শেষ করে ফেললাম। আমরা যা ফর্মুলা শিখেছি, এখন দেখবা যেই অঙ্কই ধরবো সেই অঙ্কই তোমার কাছে সহজ লাগবে, ঠিক আছে? চলো আমরা ঘতে যাই। হ্যাঁ, আর আমি তোমাদের জন্য কঠিন করতে চাই না, সব কিছু সহজে বোঝাতে চাই, নিজে যেভাবে বুঝি সেভাবে তোমাদেরকে বোঝাতে চাই। দেখো কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে? ভাইয়া যে বেয়াদবি করবে কম। এখন এই বি অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে নাকি XY অক্ষের সাহায্যে ঘোরানো সহজ হবে? একটা কথা সবসময় মনে রাখবা, যেভাবে ঘোরালে সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করতে হবে সেভাবে ঘোরানো কঠিন। কেন? কারণ সমান্তরাল অক্ষ উপপাদ্যে তোমার এক্সট্রা mh² এই জিনিসটা যোগ করতে হয়। তার মানে কি তোমার এক্সট্রা একটা জিনিস যোগ করা লাগতেছে, তার মানে কি তোমার এক্সট্রা একটা প্রেশার দিতে হচ্ছে, তাই না? ঘোরানোর জন্য সে এক্সট্রা বেয়াদবি প্রদর্শন করতেছে। তার মানে কোনভাবে ঘোরানো কঠিন? সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে ঘোরানো কঠিন। এইটা হচ্ছে মাথায় ঢুকাই ফেলো যে আমাদের সমান্তরাল অক্ষ বরাবর ঘোরানো কঠিন। তাহলে আমরা এই কনসেপ্টটা লিখে রাখি, ঠিক আছে? যে সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করে ঘোরানো কঠিন হবে।
আচ্ছা, ব্যবহার হয় যে অক্ষের জন্য, ব্যবহার হয় যে অক্ষের জন্য সে অক্ষ বরাবর ঘোরানো কঠিন হবে, সে অক্ষ বরাবর ঘোরানো কঠিন হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার হচ্ছে, তাহলে দ্বিতীয় অক্ষ বরাবর ঘোরানো কঠিন হবে, সেই অক্ষ বরাবর ঘোরানো 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 কঠিন কঠিন হবে। ঠিক আছে, প্রথম অক্ষ। তাহলে আমরা এখন কি করব, আর ঘোরানোর ব্যাপারটা কি, আমরা দুই ক্ষেত্রে এখানে আই ব্যবহার করব, আই বের করব। তাহলে আমরা চলো দেখি, প্রথম কি এবি অক্ষের সাপেক্ষে, চলো এবি অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক বের করি, অলরেডি গতে বের করেছি এবি অক্ষের সাপেক্ষে। আরেকটা কি, আরেকটা হচ্ছে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে, এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে। তোমরা নিচে নিচে করো, ভাইয়া পাশাপাশি করে দিচ্ছি আর কি, অক্ষের সাপেক্ষে। মানে এর থেকে সহজ অধ্যায় মানে আমি দেখি নাই আর কি। হ্যাঁ, এর থেকে সহজ অধ্যায়, নিউটনীয় বলবিদ্যার মতো সহজ অধ্যায় আমি দেখি নাই, কিন্তু কেন জানি না তোমরা পারো না, আমি বুঝি না। মানে আমি অনেক স্টুডেন্ট দেখেছি যারা বলে যে আমি নিউটনীয় বলবিদ্যা পারি না বা পড়বো না, আমি সিলেবাস এটা বাদ দিব, স্কিপ করব। কেন না পড়েই, মানে ধরোই নাই, তুমি জানোই না আসলে নিউটনীয় বলবিদ্যা কত মজা, বাট নাম শুনছো শুধু নিউটনীয় বলবিদ্যা, ও মাই গড, নিউটনীয় আবার বলবিদ্যা, এ আবার কী জিনিস। আমি এটা পড়তাম না, আমি এটা না পড়ে আমি কী করবো, আমি পরীক্ষার হলে যাবো। তাহলে পারবা আমাকে বলো, এই অধ্যায় পুরোটা পড়াই দিই, তারপরে যেই কথা সবাইরে জনে জিজ্ঞেস করবো, ঠিক আছে, সবাইরে জনে জিজ্ঞেস করবো, সবাই বলবো যে ভাইয়া এই অধ্যায়ের মতো সহজ অধ্যায় আমি ফিজিক্সে পাইনি। ঠিক আছে, তাহলে এবি অক্ষের সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক কি, আই এবি। এবি অক্ষটা কি m²/2, কারণ বৃত্তাকার চাকতির মধ্যবিন্দু দিয়ে গিয়েছে, তাই না। তাহলে এম কত ছিল 2 কেজি, আর কত 0.5 হোল স্কোয়ার, আর 2 এটা গতও পেয়েছি আমরা, তাহলে এটা সমান কত 0.25। এবি অক্ষ বরাবর 0.25 কেজি মিটার স্কোয়ার। আর এক্স ওয়াই অক্ষ বরাবর কী ছিল, সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করব। তাহলে এক্স ওয়াই অক্ষ বরাবর আই এক্স ওয়াই সমান কি, আই এক্স ওয়াই সমান হচ্ছে আই এবি, ওটা তো থাকবেই, ওটার সাথে আরও অ্যাড করবো mh স্কোয়ার। ঠিক আছে, তো আই এবি কত 0.25, কারণ আইএবি কি বলতো, মধ্যবিন্দু দিয়ে যেটা গেছে সেটাই তো আইএবি। এই যে এটাও মধ্যবিন্দু দিয়ে গেছে, এই যে দেখো এটাও মধ্যবিন্দু দিয়ে গেছে, এই যে ডটেড লাইনটা দ্বিতীয় চিত্রের জন্য। তাহলে আইএবি প্লাস mh স্কোয়ার, এম কত 2, এইচ কত 0.25, উদ্দীপকে দেওয়া আছে 0.25 হোল স্কোয়ার। তাহলে যদি হিসাব করো কত আসে চলো দেখি, 0.25 প্লাস 2 ইন্টু 0.25 স্কোয়ার, 0.375। এটা অবশ্যই বেশি আসবে, কারণ কি এক্সট্রা একটা জিনিস যোগ করতেছো, বেশি তো আসবেই, কেজি পার কেজি মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে বলবা যেহেতু 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 আই এবি মানে এবি বরাবর জড়তার ভ্রামক থেকে এক্স ওয়াই বরাবর জড়তার ভ্রামক বেশি, সুতরাং এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরানো কঠিন হবে। আমাকে বলছে কি কোন অক্ষ সাপেক্ষে ঘোরানো সহজ হবে, মনে হয় বলছে, তাই না, সহজ হবে। তার মানে যার জড়তার ভ্রামক কম সেই দিক বরাবর ঘোরানো সহজ হবে। তার মানে অর্থাৎ এবি অক্ষ বরাবর ঘোরানো সহজ হবে, এবি অক্ষ বরাবর ঘোরানো সহজ হবে। ঠিক আছে, সবাই কমেন্টে জানাও তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। আমাদের কিন্তু একটা বোর্ড প্রশ্ন করা হয়ে গেল, এবি অক্ষ বরাবর ঘোরানো সহজ হবে। ঠিক আছে, তো সবাই আমাকে জানাও এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, আমাকে জানাও, দ্রুত জানাও এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা দ্রুত জানাও। ঠিক আছে, আচ্ছা আমি দেখতে পাচ্ছি কে জয়েন করেছো, তো SN টুসমি না টুসমি, আচ্ছা SN টুসমি, ঠিক আছে SN টুসমি ক্লিয়ার। আচ্ছা তোমরা যারা হঠাৎ জয়েন করো, তোমরা আসলে একদিন ক্লাস করে আসলে মানে গ্যাপ দিয়ে দিও না, ক্লাস গ্যাপ দিয়ে দিলে যেটা হবে আর এই অধ্যায়টা পড়তে মানে মন চাইবে না আমার কাছে, বোঝা গেছে। তো একসাথে পড়ে যাও, যদি ক্লাস যদি লাইভ যদি নাও করতে পারো সেই ক্ষেত্রে কী করবা, পরবর্তীতে ক্লাসটা দেখে নিবা, বাট ক্লাসটা মিস করো না। ঠিক আছে, তাহলে একবারে পড়া হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ফারিয়া বলছো অনেক ইজি ভাইয়া, ঠিক আছে, নবনী বুঝছি, ঠিক আছে ফারিয়া আলহামদুলিল্লাহ বুঝছি, ঠিক আছে বাঁধন বুঝছি, রোজা ক্লিয়ার। ঠিক আছে, তাহলে সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো চলো আমরা তাহলে আমাদের পরের সিকিউতে যাই। হ্যাঁ, আমাদের আজকের মতো বেসিক পড়া শেষ, আমরা এখন সিকিউ দেখবো শুধু। আর আগামীকাল থেকে আমাদের ক্লাস কয়টার সময় হবে, আমি অলরেডি আমাদের গ্রুপে একদম ব্যানার যেটা আমাদের যে গ্রুপে যে কাভার ফটো, সেই কাভার ফটোতে কিন্তু আমি নতুন রুটিন দিয়ে দিয়েছি, যেহেতু এখন সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমাদের সাথে সাথে এখন আসলে এক্সট্রাভাবে আবার এড হচ্ছে ক্লাস 10 এসএসসি, কারণ এসএসসির কিছু স্টুডেন্ট আমার কাছে চেয়েছে যে আমি যাতে করে তাদেরকে কিছু ক্লাস নেই, যেহেতু তাদের সামনে হচ্ছে এসএসসি 25 ব্যাচের পরীক্ষা, তো তাদেরকে একটা স্লট দিতে যে আমার হচ্ছে রাত 10টা থেকে তাদেরকে স্লট দিতে হবে, যার কারণে এখন থেকে প্রত্যেক দিন হচ্ছে এইচএসসি লাইভ ক্লাস হবে 7টা থেকে, মানে তোমাদের ক্লাস এখন হয় 7:30টায়, কালকে থেকে আগামীকাল থেকে হবে 7টায়, সন্ধ্যা 7টায়, আর 7টা থেকে মোটামুটি 9টার মধ্যে আমি শেষ করে দিব তোমাদের ক্লাস। তারপর 1 ঘন্টা ভাইয়া রাখছি শুধুমাত্র হচ্ছে খাওয়া দাওয়াটা করবো কোনো রকম,
তারপর হচ্ছে আবার 10টা থেকে কিন্তু 12টা পর্যন্ত আবার এসএসসিদের লাইভ ক্লাস হবে, ঠিক আছে। তো মোটামুটি আগামীকাল থেকে আমি যদি বলি আমার সকাল 7টা, মানে আমি ঘুম থেকে যদি উঠি ধরো 6টায়, তাহলে 6টা থেকে রাত 12টা পর্যন্ত আমাকে পড়ানোর মধ্যে থাকতে হবে, মানে 24/7, সপ্তাহে 7 দিন 24 ঘন্টায়, মানে আমার রুটিন এইটাই। কথা কি বোঝা গেছে? আমার রুটিনই এইটা। আমি আজকে কাকে যেন বলতেছিলাম যে আমার কোনো একটা স্টুডেন্টকে যেন বলতেছিলাম যে আমার আসলে সকাল শুরু হয় তোমাদের দিয়ে, আমার রাত শেষও হয় তোমাদের দিয়ে, মানে তোমরাই, মানে ঘুরে ফিরে আসলে স্টুডেন্ট এবং স্টুডেন্ট আসলে, মানে স্টুডেন্ট পূর্ণ লাইফ হয়ে গেছে। এর বাইরে আসলে আর কোনো কিছু চিন্তা করতেও পারি না, কোনো কিছু আপাতত চিন্তা করতেও চাচ্ছি না, ঠিক আছে। আর ইনশাল্লাহ আমরা খুব সম্ভবত 20 তারিখের পর থেকে আমরা আমাদের যে স্মার্ট বোর্ড সেখানে আমরা ক্লাস শুরু করব, ঠিক আছে। আজকে আমি কথা বলেছি অলরেডি অফিস শোরুমে, তো ইনশাল্লাহ 20 তারিখের পর থেকেই যে কোনো দিন তোমরা দেখবা যে তোমাদের ভাইয়া হচ্ছে তোমাদের জন্য সারপ্রাইজ নিয়ে আসছে। দেখবা লাইভে ঢুকছো, দেখবা স্ক্রিন শেয়ার না, মানে সামনে আমি দাঁড়ায় আছি, স্মার্ট বোর্ড আমার পেছনে আছে। আমি তোমাদের জানাবো না, যেদিন আমি হচ্ছে স্মার্ট বোর্ড না আনবো সেদিন আসলে আমি তোমাদেরকে বলবো না। দেখবা যে হুট করে দেখবা একদিন লাইভ ক্লাস, এরকম লাইভ ক্লাসে সবাই জয়েন করছে, লাইভ ক্লাসে জয়েন করে দেখবা যে স্ক্রিন নাই, ঠিক আছে। স্ক্রিনের বদলে কী আছে? আজ তো আমি আছি এবং আমার পেছনে হচ্ছে একটা মানে 65 ইঞ্চি একটা এলইডি স্ক্রিন দেখতে পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। তাহলে চলো আমরা আমাদের পরের সিকিউটা দেখি এই টাইপের আর সিকিউ কোথায় পাওয়া যায় দেখি। এটা না, এটা আমাদের এটা আমরা আগামীকাল করবো কুমিল্লাতেই সেই সিকিউটা। এটা আমরা আগামীকাল করব, কেন বলো তো? এটা হচ্ছে আমাদের গতিশক্তির একটা সিকিউ। এই ধরনের সিকিউ আমরা পরবর্তীতে করব। আমি এখন শুধু কোন সিকিউগুলো খুঁজতেছি বলো তো? যেই সিকিউগুলোতে হচ্ছে আমাদের কি আছে, এই যে এইটা হচ্ছে আমাদের আরেকটা সিকিউ, দিনাজপুর বোর্ড 2023। একটা বলো তো এটা কি? এটার জন্য আমাদের কী হবে? জড়তার ভ্রামক ml²/3, আর এটার জন্য জড়তার ভ্রামক কী হবে? mr²/2। দেখছো, চিত্র দেখলেই বলে ফেলতে পারবা যে এটা হচ্ছে ml²/3, এটা হচ্ছে mr²/2। ভালো লাগতেছে না বিষয়টা? অনেক ভালো লাগতেছে। আরেকটা কথা মনে রাখবা, যখনই তোমরা নিউটনীয় বলবিদ্যা বা যেখানেই তোমরা যখন দেখবা প্রতি মিনিটে এতবার ঘুরছে, তাইলেই বুঝবা ওমেগা বের করতে বলছে। মিনিটে এতবার ঘুরছে বললেই বুঝবা যে ওমেগা বের করা লাগবে। কথা ছাড়া, যেখানে দেখো বলছে মিনিটে 70 বার, মানে যেখানেই তোমরা দেখবা মিনিটে এতবার, সেখানেই বুঝে নিবা যে আমাদেরকে কী বের করতে বলেছে? ওমেগা বের করতে বলেছে। মিনিটে 60 বার, মিনিটে 30 বার, মিনিটে 100 বার, মিনিটে 200 বার, মানে তাহলেই বুঝবা কি আমাদেরকে ওমেগা বের করতে বলেছে। এটা একটা মানে থাম্ব রুলস, যে আমরা কখন বুঝবো যে আমাদেরকে ওমেগা বের করতে বলেছে। যখনই আমরা দেখবো মিনিটে এতবার বলেছে, তখনই আমরা বুঝবো আমাদেরকে ওমেগা বের করতে বলেছে। চলো প্রথম প্রশ্নটা দেখি। চাকতিটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। চাকতি কোনটা? এইটা ভাই, এটার কৌণিক ভরবেগ বের করতে বলছে। কৌণিক ভরবেগ তো ভাই আপনি আমাদের পড়ার নাই, চলো করে ফেলি, কৌণিক ভরবেগ করে ফেলি। হ্যাঁ চলো, কৌণিক ভরবেগ, এটা কোন বোর্ড? এটা হচ্ছে আমাদের দিনাজপুর 2023। দিনাজপুর 2023 সালের প্রশ্ন এটা। কৌণিক ভরবেগ বের করতে বলেছে, তাই না? কৌণিক ভরবেগ মানে কি? এল ইকুয়াল টু আই ওমেগা, এটা মুখস্থ রাখবা। কৌণিক ভরবেগ মানে কি? জড়তার ভ্রামক ইন্টু কৌণিক বেগ। জড়তার ভ্রামককে কৌণিক বেগ দিয়ে আমরা যদি গুণ করি তাহলে আমরা কৌণিক ভরবেগ পাই, ঠিক আছে? এটা মনে রাখবা। আচ্ছা, এখন এই কৌণিক ভরবেগ নিয়ে আমাদের আবার অনেক ধরনের প্রশ্ন পড়াশোনা আছে। কৌণিক ভরবেগের আসলে অনেক ধরনের পড়াশোনা আছে, যেটা হচ্ছে মানে নর্মাল কেসে যেটা হয়। আচ্ছা, সেটা নিয়ে আমি পরে আলোচনা করবো, এখন দরকার নেই। এখন দেখো, এখন আমাদেরকে বলছে কি জিনিসটা কি? চাকতি বলছে না? চাকতির জন্য আর আয়ের মান কত? mr²/2। চাকতির মধ্যবিন্দু দিয়ে গিয়েছে, তাই না? আর ওমেগা লিখলাম, mr²/2/ওমেগা। এখন এক কাজ করি, চলো আমরা একটা কাজ করি, এখানে না বসে আমরা আই আর ওমেগার মানটা আমরা ডান পাশ থেকে বের করে নিয়ে আসি। চলো এখানে দিয়ে, এখানে আমাদের আই সমান কি? আই সমান হচ্ছে mr²/2, যেহেতু চাকতি বলেছে। চলো আমরা খুঁজে দেখি চাকতির ভর কত, চাকতির ব্যাসার্ধ কত। দেখো 0.5 কেজি ভরের এবি দণ্ডটি, 0.5 কেজি ভরের এবি, এই যে দণ্ডটা PQ অক্ষের সাপেক্ষে, এই যে অক্ষটা, এই যে PQ অক্ষের সাপেক্ষে প্রতি মিনিটে 60 বার ঘুরে। পরবর্তীতে দণ্ডটিকে এর দৈর্ঘ্যের সমান ব্যাসের একটি পাতলা চাকতিতে পরিণত করা হয়েছে। তার মানে এই যে পাতলা চাকতিটা, এই পাতলা চাকতির ব্যাস কত? সুষম দণ্ডের দৈর্ঘ্যের সমান। তাহলে এর ব্যাস, সুষম দণ্ডের দৈর্ঘ্য কত? 1 মিটার। তাহলে পাতলা চাকতির ব্যাসও কত? 1 মিটার। তাহলে পাতলা চাকতির ব্যাসার্ধ কত বলো তো? 0.5 মিটার। এই জায়গাটা হচ্ছে 0.5 মিটার, ঠিক আছে? পাতলা চাকতির এই যে আমাদের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা কত? 0.5 মিটার। কারণ আমাদেরকে বলেছে যে সুষম দণ্ডটার দৈর্ঘ্যের
সমান ব্যাসের একটা পাতলা চাকতি নেওয়া হয়েছে, তাহলে সমান ব্যাস তার মানে চাকতিটার ব্যাস হচ্ছে 1 মিটার, যেহেতু সুষম দণ্ডের দৈর্ঘ্যটা ছিল 1 মিটার, তাহলে ব্যাসার্ধ কত 0.5 মিটার। এবং প্রতি মিনিটে চাকতিটা কীভাবে ঘুরে, পি প্রাইম কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে, পি প্রাইম কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে মিনিটে 70 বার ঘুরে। তাহলে চলো বের করে ফেলি। এম কত 0.5 কেজি, আর কত, আর হচ্ছে 0.5 মিটার, 0.5 হোল স্কোয়ার। 0.5 কোথেকে আসছে আশা করি সবাই বুঝছো, 1-এর অর্ধেক, 1 মিটারের অর্ধেক ডিভাইডেড বাই 2। তাহলে এটা হিসেব করলে আমাদের কত আসবে, আমাদের আসবে 0.5 ইন্টু 0.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2, 0.0625, 0625। একক কি, একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার। আর ওমেগা কত, ওমেগা হচ্ছে মিনিটে 70 বার। ভাইয়া ওমেগার সূত্র মনে রাখবা 2 পাই এন বাই টি, 2 পাই ক্যাপিটাল এন বাই টি। এখানে টি মানে কি মিনিট, মানে 60 সেকেন্ড, আর এন মানে কি, এন মানে হচ্ছে কয়বার, এন হচ্ছে 70 বার। ঠিক আছে, তাহলে এটা আমি একটু এখানে না লিখে আমি বরং একটু এদিক করে লিখি, যাতে করে পুরোটা আমার জায়গা নিয়ে ফেলে। ঠিক আছে, এদিক করে লিখি। ওমেগা ইকুয়াল টু কত, ওমেগা ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 পাই এন টি, 2 পাই এন বাই টি। এখানে 2 পাই এনের মান কত 70 বার, টি কত 60 সেকেন্ড। ওমেগা ইকুয়াল টু 2 পাই এন বাই টি, নিউটনীয় বলবিদ্যার ম্যাথের জন্য যখন প্রতি মিনিটে এতবার ঘোরাতে বলবে। ঠিক আছে, তাহলে এটা যদি হিসাব করো তাহলে কত আসে দেখো তো, এটা যদি হিসাব করো তাহলে কত আসে, এটা হিসাব করলে আমাদের আসবে 2 পাই ইন্টু 70 ডিভাইডেড বাই 60, এটা আসবে 7.33, 7.33 রেডিয়ান পার সেকেন্ড। ওমেগার একক কি রেডিয়ান পার সেকেন্ড, ব্যাগের একক কি মিটার পার সেকেন্ড, রৈখিক ব্যাগ আর কৌণিক ব্যাগের একক কি রেডিয়ান পার সেকেন্ড, মানে মিটারকে আমরা রেডিয়ান বলে থাকি। ঠিক আছে, আচ্ছা যারা এইচএসসি 26 ব্যাচের আছো তোমাদেরকে আমি গতিবিদ্যা মাঝে একবার পড়াই দিব ইনশাল্লাহ, কারণ গতিবিদ্যাটা আবার 25 ব্যাচের নাই, তো এই কারণে আসলে এই যে ওমেগার মান রেডিয়ান পার সেকেন্ড বা বেগের মান রৈখিক বেগের মান মিটার পার সেকেন্ড, কীভাবে রৈখিক বেগ থেকে কৌণিক বেগ মানে কীভাবে ভি থেকে ওমেগাতে ট্রান্সফার হতে হয়, এই কনসেপ্টগুলো আসলে গতিবিদ্যায় বেশিভাবে ভালোভাবে পড়ানো আছে। ঠিক আছে, তো আমি সেটা দেখাই দিব, সবাই ধৈর্য ধারণ করো, কারণ কি তোমাদের সাথে আমাদের জার্নি, কিন্তু আমার জার্নি হচ্ছে 25-এর সাথে কতদিন অ্যাডমিশন পর্যন্ত, 26-এর সাথে কতদিন অ্যাডমিশন পর্যন্ত, প্রত্যেকটা ব্যাচের সাথে কিন্তু জার্নি শেষ হবে তোমাদের অ্যাডমিশনের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে জার্নিটা অনেক লম্বা, তাড়াহুড়া করার কিছু নাই। কারো মনে যদি এরকম থাকে যে ভাইয়া আমি আপনার এটা বলছি আপনি এটা পড়লেন না কেন, আমি আর আপনার কাছে পড়বো না, ইউর উইশ, আমার কিছু বলার নেই। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করবো না কেন, কারণ হচ্ছে এটা তোমার ইচ্ছা। পরে আবার যদি কিছুদিন পরে যে মনে হয় যে না আগের ভাইয়া ভালো ছিল, ভাইয়ের কাছে চলে যায়, সেটাও আসতে পারে, আমি কিচ্ছু বলবো, আমি জিজ্ঞাসা করবো না যে তুমি এতদিন কোথায় ছিলা। তাহলে ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এত ইন্টু এত, এখন এটার আনসার কত আসবে দেখো, 0.0625 ইন্টু 7.33 হিসাব করলে কত আসে 0.458, 0.458। এটার একক কি জানো, একক কি, একক দেখো, আয়ের একক কি কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার, কৌণিক ভরবেগ না, আর ওমেগার একক কি রেডিয়ান পার সেকেন্ড। ভাই আমরা রেডিয়ান থেকে রেডিয়ান পার সেকেন্ড থেকে রেডিয়ানটা নিব না, শুধু পার সেকেন্ড নিব। ভরবেগের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তো আশা করি ভরবেগের এককটাও তোমরা বুঝতে পেরেছো। ভরবেগের একক হচ্ছে কি, ভরবেগের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে, এটা মনে রাখবা, ভরবেগের একক। জড়তা ভ্রামকের একক কি, জড়তা ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার, আর এটার সাথে যদি সেকেন্ড ইনভার্স 1 যদি অ্যাড করে দাও তাহলে সেটাই হয়ে যাবে আমাদের কৌণিক ভরবেগ এল এর একক। তো গ নাম্বার আমাদের শেষ, চলো এখন আমরা তাহলে আমাদের ঘ নাম্বার ম্যাথটা দেখে ফেলি। হ্যাঁ, তাহলে চলো আমরা আমাদের ঘ নাম্বার ম্যাথটা দেখি। ঘতে কি বলেছে, কোন ক্ষেত্রে ঘূর্ণনের জন্য কম শক্তির প্রয়োজন হবে, যেই ক্ষেত্রে জড়তার ভ্রামক কম সেই ক্ষেত্রে কম শক্তির প্রয়োজন হবে, তাই না, কম শক্তির প্রয়োজন হবে। আচ্ছা, এটা আমরা দুইভাবে বের করতে পারি, একটা হচ্ছে জড়তার ভ্রামক দিয়ে, আরেকটা হচ্ছে কৌণিক গতিশক্তি দিয়ে। আমি দুইভাবেই তোমাদের বের করে দেখাচ্ছি। কৌণিক গতিশক্তি যদিও আমি এখনও তোমাদেরকে পড়াই নাই, যদিও আমি কৌণিক গতিশক্তি এখনও তোমাদের পড়াই নাই, বাট কৌণিক গতিশক্তিটা তোমরা ধরতে পারবে, আমি বলে দিই। হ্যাঁ, চলো আমরা প্রথমে জড়তার ভ্রামক দিয়ে দেখি। তো আমরা প্রথমে জড়তার ভ্রামকের সাপেক্ষে যদি ম্যাথটা যদি বের করি, মানে যার জড়তার ভ্রামক কম তাকে ঘোরানো সহজ হবে। ঠিক আছে, তাহলে আমরা জড়তার ভ্রামকের সাপেক্ষে যদি আমরা ম্যাথটা যদি করতে চাই, তাহলে আমাদের একটা ম্যাথ কি পি কিউ অক্ষের সাপেক্ষে, পি কিউ অক্ষের সাপেক্ষে, পি কিউ অক্ষের সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক কত আসবে, আই পি কিউ, জড়তার ভ্রামক আসবে আই পি কিউ। তাহলে আই পি কিউ সমান কত, পি কিউ অক্ষটা কি, এটা হচ্ছে আমাদের সুষম দণ্ড, তাহলে আই পি কিউ সমান কত এম এল স্কোয়ার বাই 3, এটা সমান হচ্ছে আমাদের এম এল স্কোয়ার বাই 3। এম কত, এম হচ্ছে 0.5 কেজি, এল কত 1 মিটার, 1 স্কোয়ার ডিভাইডেড বাই 3, এটা হিসাব করলে আমাদের আসবে 0.167 কেজি মিটার স্কোয়ার পি কিউ অক্ষের সাপেক্ষে।
আরেকটা কি বলেছে, চাকতিটা কি ছিল, পি প্রাইম কিউ প্রাইম। ঠিক আছে, চাকতিটা কি ছিল, চাকতিটা ছিল আমাদের পি প্রাইম কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে। তাহলে পি প্রাইম কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে আমাদের কত আসবে জড়তার ভ্রামক, আই পি প্রাইম কিউ প্রাইম ইকুয়াল টু হচ্ছে আমাদের এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা কত আসবে, এম আর স্কোয়ার বাই 2। তাহলে এম আর স্কোয়ার বাই 2 যদি আসে তাহলে আমরা এখানে কত বসাবো, এম এর মান কত 0.5, এম এর মান হচ্ছে 0.5, আর এর মান কত, সুষম দণ্ডের ব্যাস ছিল 1 মিটার, তাহলে আর কত 0.5 স্কোয়ার বাই 2। তাহলে এটা সমান আমাদের কত আসছিল, এটা আমরা একটু আগে উপরেও বের করেছি, এটা সমান এসেছিল 0.0625, এটা এসেছিল আমাদের 0.0625। তাহলে কে বড় বলো তো, পি কিউটা বড়, এটা ছোট, এখন যেটা বের করলাম সেটার মান ছোট 0.06, আর ওটা কত 0.167। তাহলে আমরা লিখব যেহেতু আমাদের আই পি কিউ বড় এবং আই পি প্রাইম কিউ প্রাইম এটা যেহেতু আমাদের ছোট, সুতরাং আমরা বলবো যে আমাদের কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে, পি প্রাইম কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে আমাদের ঘোরানো সহজ হবে। বলছে কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, তাহলে আমরা বলবো বৃত্তাকার চাকতির ক্ষেত্রে। তাহলে আমরা বলবো অর্থাৎ বৃত্তাকার চাকতির ক্ষেত্রে ঘোরানো সহজ হবে, কারণ পি প্রাইম কিউ প্রাইম অক্ষটা কি ছিল, বৃত্তাকার চাকতির জন্য ছিল, সুষম দণ্ডের জন্য ছিল পি কিউ, বৃত্তাকার চাকতির ক্ষেত্রে ঘোরানো সহজ হবে। তো এটা হচ্ছে আমরা যদি অঙ্কটাকে জড়তার ভ্রামক দিয়ে করি তাহলে। বিকল্প দেখি, যদি আমরা ঘূর্ণন শক্তি বা কৌণিক গতিশক্তির সাহায্যে যদি করতে চাই, বিকল্পটা করি, বিকল্পটা আমি একটু অন্য কালি দিয়ে করি তোমাদের জন্য, যেহেতু বিকল্প করছি। তাহলে বিকল্প হচ্ছে আমরা যদি ঘূর্ণন বা কৌণিক ঘূর্ণন গতিশক্তি বা কৌণিক গতিশক্তির সাপেক্ষে আমরা যদি ম্যাথটা যদি করতে চাই, ভাইয়ারা গতিশক্তি, রৈখিক গতিশক্তির সূত্র কি, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, তাই না? আচ্ছা, আমরা পড়ছি না রৈখিক গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। এখন তুমি রৈখিকের জায়গায় কি বসাতে চাচ্ছ, কৌণিক বসাতে চাচ্ছ। এম মানে কি, এম এর কৌণিক রূপ কি জানো, ওই যে জড়তার ভ্রামক আই। আমি একটু আগে আজকের ক্লাসের শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে আই মানে কি, বস্তুর ভর, যে যত বেশি ভর সে তত বেশি বেয়াদব, সে তার জড়তার ভ্রামক তত বেশি। ঠিক আছে, তাহলে এমকে আমরা রিপ্লেস করি আই দিয়ে, আর ভিকে আমরা রিপ্লেস করব ওমেগা দিয়ে, কারণ ভি হচ্ছে রৈখিক বেগ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তাহলে আমাদের মাথায় যদি থাকে ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, আর আমরা যদি এটা যদি মাথায় রাখতে পারি যে এম ইকুয়াল টু আই আর ভি ইকুয়াল টু ওমেগা, তাহলে কৌণিক গতিশক্তি আমরা পেয়ে যাচ্ছি ইকে সমান হাফ আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখন তাহলে প্রথমে কি করব, প্রথমে পি কিউ অক্ষের সাপেক্ষে আমরা হচ্ছে ইকে বের করব। তাহলে পি কিউ অক্ষের সাপেক্ষে আমাদের ইকে অফ কিসের সাপেক্ষে, পি কিউ অক্ষের সাপেক্ষে আমাদের কত আসবে, হাফ আই পি কিউ ওমেগা পি কিউ, বা পি কিউ না লিখলেও চলে, ক্ষতি নাই যে পি কিউ লিখতে হবে, ব্যাপারটা এরকম না, ভাইয়া লিখলাম। তাহলে আমরা একটু আগে পি কিউ বের করে রেখেছি না, এই জন্য আর বের করতেছি না। আই পি কিউ সমান কত বের করেছো, 0.167, তাহলে হাফ ইন্টু 0.167 ইন্টু ওমেগা পি কিউ কত, এটাও কিন্তু তুমি গরুর গতে বের করেছো। দেখো এই যে ওমেগা 7.33 রেডিয়ান পার সেকেন্ড, এটাই কিন্তু ছিল পি কিউ অক্ষের সাপেক্ষে, তাকে এটা কি পি কিউ অক্ষের সাপেক্ষে ছিল না, এটা ছিল পি প্রাইম কিউ প্রাইম। তাহলে পি কিউটা আমরা বের করে ফেলি। পি কিউটা কী বলছিল বলো তো, মিনিটে 60 বার ঘুরে। তাহলে চলো পি কিউটা আমরা আলাদাভাবে বের করি, মিনিটে 60 বার ঘুরে। তাহলে এখানে আমরা কি বসাবো, 2 পাই ইন্টু 60 বার ঘুরে মিনিটে, এবং তার উপরে কি স্কোয়ার, তার মানে 2 পাই এন ডিভাইডেড বাই টি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা বসালাম। তাহলে এটা সমান আমাদের কত আসে, ক্যালকুলেশন করো। দেখো 60 কাটা যায়, তার মানে এখানে কত থাকবে, 2 পাই থাকবে। তাহলে আমি এইভাবে লিখি, হাফ ইন্টু 0.167 ইন্টু 2 পাই হোল স্কোয়ার, 60 কেটে দিলাম। তাহলে এই ক্ষেত্রে পি কিউ অক্ষের সাপেক্ষে আমাদের কৌণিক গতিশক্তি কত আসতেছে, 0.5 ইন্টু 0.167 ইন্টু 2 পাই স্কোয়ার, 3.29, বা আমরা বলবো 3.3। এখন গতিশক্তির একক কত, জুল, শক্তির একক কি জুল। তাহলে পি কিউ অক্ষের সাপেক্ষে পেয়ে গেলাম শক্তির একক জুল। আবার আমরা বের করব পি প্রাইম কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে,
পি প্রাইম কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে আমরা কৌণিক গতিশক্তি বের করব। পি প্রাইম কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে আমরা কৌণিক গতিশক্তি ইকে পি প্রাইম কিউ প্রাইম বের করব। সেটা সমান আমাদের কত আসবে? হাফ আই, আইটা কি পি প্রাইম কিউ প্রাইম ওমেগা স্কোয়ার, এটাও কিসের? পি প্রাইম কিউ প্রাইম। তাহলে সমান আমাদের আসবে হাফ আই পি প্রাইম কিউ প্রাইম সমান কত? আই পি প্রাইম কিউ প্রাইম সমান আমরা একটু আগে এখানে বের করেছি 0.0625। তাহলে এটা বসাবো আমরা 0.0625, 0.0625 ইন্টু ওমেগা প্রাইম কত? ওমেগা প্রাইম এটা আমরা বের করবো মিনিটে 60-70 বার ঘুরে, তাই না? তাহলে মিনিটে 70 বার ডিভাইডেড বাই 60। যদিও এটা আমরা গরুর গতে বের করেছি, তাও আমি তোমাদেরকে দেখানোর জন্য আরেকবার লিখলাম যাতে করে তোমাদের এটা মাথায় ঢুকে যায়। তাহলে এটা সমান কত আসবে? হাফ ইন্টু 0.0625 ইন্টু 2 পাই ইন্টু 70, 2 পাই ইন্টু 70 ডিভাইডেড বাই 60 হোল স্কোয়ার। তাহলে কত আসবে? 1.679 বা 1.68 জুল। তাহলে কোন ক্ষেত্রে শক্তি বেশি লাগতেছে? পি কিউ নাকি পি কিউ প্রাইম? হ্যাঁ, পি কিউর ক্ষেত্রে লাগছে 3.3 জুল, পি কিউ প্রাইমের জন্য লাগতেছে 1.68 জুল। তাহলে কম লাগতেছে পি প্রাইম কিউ প্রাইমের জন্য। তার মানে আমরা বলতে পারি এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃত্তাকার চাকতির জন্য ঘোরাতে সহজ হবে। তাহলে আমরা লিখব যেহেতু আমাদের ইকে পি কিউ এটা আমাদের বড় কার থেকে? ইকে পি প্রাইম কিউ প্রাইম থেকে বড় আমরা বলবো, অর্থাৎ এখন পি প্রাইম কিউ প্রাইমটা কী ছিল? বৃত্তাকার চাকতির জন্য ছিল, দ্বিতীয় চিত্রের জন্য, অর্থাৎ বৃত্তাকার চাকতির সাপেক্ষে ঘোরানো সহজ হবে। বৃত্তাকার চাকতির সাপেক্ষে ঘোরানো সহজ হবে। ঠিক আছে, তা আমি তোমাদেরকে পরামর্শ দিব বিকল্প হিসেবে রেখো না, বিকল্প হিসেবে না রেখে পুরোটাই করে নিবা পরীক্ষায় যখন অঙ্কটা যখন আসবে। বিকল্প হিসেবে রেখো না, ঠিক আছে? পরীক্ষায় যখন অঙ্কটা যখন আসবে কিভাবে করবা আমি তোমাদেরকে বলে দিই। তোমরা প্রথমে পি কিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই পি কিউ বের করবা, পি প্রাইম কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই পি প্রাইম কিউ প্রাইম বের করবা। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত বের করবা। তাহলে আমি এক কাজ করি, তোমাদেরকে এগুলো একটু মুছে দিই যাতে করে তোমরা পরে যখন পিডিএফ পাবা কীভাবে লিখবা সেটা যাতে বুঝতে পারো। তাহলে তোমরা এই অঙ্কটা এইভাবে করবা, মানে জড়তার ভ্রামকের সাপেক্ষে বের করার দরকারই নেই। তোমরা কি করবা? কৌণিক গতিশক্তির সাহায্যে পুরো অঙ্কটা বের করবা, মানে ডিটেলস করবা অঙ্কটা। ডিটেলস করলে তো ক্ষতি নাই, তাই না? পরীক্ষার সময় প্রচুর সময় পাবা তোমরা যদি পারো। তাহলে প্রথমে দুইটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করে নিবা, তারপর তোমরা দুইটা অক্ষের সাপেক্ষে তোমরা কৌণিক বেগ বের করে নিবা বা কৌণিক গতিশক্তি বের করে নিবা। ঠিক আছে, কৌণিক গতিশক্তি বের করে নিবা, তারপর ফাইনালি এই আনসারটা করবা। তো এই অঙ্কটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা সেটা আমাকে একটু তোমরা জানাও। এই অঙ্কটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা আমাকে তোমরা জানাও। এই অঙ্কটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে তোমরা জানিয়ে দাও। তারপরে হচ্ছে ভাইয়া পরের ম্যাথটাতে চলে যাব। এই অঙ্কটা সবাই ক্লিয়ার কিনা? তো এই অঙ্কটা কিন্তু আমি অনেক ভালো একটা সময় নিয়ে তোমাদেরকে বুঝিয়েছি যাতে করে হচ্ছে তোমরা অঙ্কটা ধরতে পারো। তো আশা করছি অঙ্কটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আচ্ছা, রোজা বলছো ক্লিয়ার, ফারিয়া ক্লিয়ার, ঐশিদানে কী জানে লেখছে? আল্লাহ, ঐশী এত বড় কবিতা লেখার তো দরকার নেই। এত বড় কবিতা লিখতে গিয়া তুমি পড়াশোনা ক্ষতি করলে হবে? হ্যাঁ, কী লিখছো? শোনো শোনো সবাই মনো দিয়া, এক যে আছে ভাইয়া বাড়িটা ব্রাহ্মণবাড়িয়া, সারাদিনে ক্লান্তি ভুলিয়া হতে চান তিনি এমন ভাইয়া, ধরে ধরে দেন যিনি পড়াইয়া, করো যদি ক্লাস তার ধৈর্য ধরিয়া, মাথা নিবে সব পড়া পুড়িয়া। আল্লাহ, চাইলে সবাইকে পিছিয়ে দিতে ফেলিয়া, পাবে না তার বিকল্প খুঁজিয়া, চলো সবাই সফল হইয়া, দিই শিক্ষাঙ্গনের নাম ছড়িয়া, হতে পারেন যেন তিনি মনের মতো ভাইয়া। মাশাআল্লাহ, এত ভালো কমপ্লিমেন্ট, এত ভালো কমপ্লিমেন্ট হজম হবে? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। ঐশীকে অনেক ধন্যবাদ। ঐশী আসলে আমার হচ্ছে মানে 2023-এ যখন তোমাদের যখন পড়ানো শুরু করছি তখন থেকে তো ঐশী, তারপর বাঁধন তোমরা ছিলে, তো তোমরা তখন থেকে আমার ক্লাস করো। তো ধন্যবাদ, ভালো কমপ্লিমেন্ট ছিল, এই কমপ্লিমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তবে মানে এত বড় কবিতা ক্লাস টাইমে লেখার তো দরকার নাই ভাইয়া, পড়াশোনাটা ঠিক করে করতে হবে। ঠিক আছে, মানে আমাকে যদি এটা শোনাইতেই যদি মানে লিখতে ইচ্ছা করলে
অবসর সময় লিখে দিও, ঠিক আছে? ক্লাস টাইমে আসলে এই যে লিখছো পড়াশোনাটা কিন্তু ক্ষতি হয়ে যাবে ভাইয়া, তোমাদের আসলে পড়াশোনা ক্ষতি চাই না, ঠিক আছে? মনোযোগ দিয়ে ক্লাস করো, তাহলে আসলে আমার জন্য ভালো লাগবে আর কি। হ্যাঁ, তবে আমার খুব ভালো লেগেছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তারপরে চলো আমরা দেখি, আমরা তারপরে আমাদের পরের সিকিউটাতে যাই। হ্যাঁ, আমাদের পরের সিকিউটাতে যাই। 23-এ আমাদের আসলে এই টপিক থেকে আর তেমন কোনো সিকিউ আসে নাই, 2টা সিকিউই আসছে। তাহলে আমরা একটু 22-এর দিকে একটু সার্চ করি। এই যে 22-এর দিকে পেয়ে গেলাম, সার্চ করতে না করতে পেয়ে গেলাম যশোর বোর্ড 2022। যশোর বোর্ড 2022-এর আমাদের সিকিউটাতে কি আসছে? সুষম একটা দণ্ড, এটার মধ্যবিন্দু দিয়ে পি কিউ অক্ষ ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাই না? মধ্যবিন্দুগামী একটা অক্ষ পি কিউ। তাহলে এই মধ্যবিন্দু অক্ষ এটার, এবং দেখো এটার একটা সাইডের দৈর্ঘ্য দেওয়া আছে 0.5 মিটার, তার মানে পুরো দণ্ডের দৈর্ঘ্য কত? 1 মিটার। এটা তো আসলে বৃত্ত না যে এটা ব্যাসার্ধ নিয়ে কাজ করবা, তাই না? এটা পুরো দণ্ডের দৈর্ঘ্য কত? 1 মিটার। তো তোমরা একটু প্রশ্নটা একটু দেখো, আমি এই ফাঁকে একটু ভাই একটু পানি খেয়ে নিই, কারণ হচ্ছে গলা শুকাই গেছে, সারাদিন ধরে আসলেই পড়াচ্ছি। আসলে ঐশী যে বলছে মিথ্যা বলে নাই, সারাদিনের ক্লান্তি আসলে থাকে। তো ঠিক আছে, একটু দেখে নাও একটু দেখে নাও। আচ্ছা, চলো করি। প্রথম প্রশ্ন, উদ্দীপকের দণ্ডটি জড়তার ভ্রামক নির্ণয় করো। জড়তার ভ্রামক কত? এটা ml²/12, তাই না? ml²/12, এল এর মান কত? 1 মিটার, আর এম এর মান কত? 2 কেজি। 2 লাইনের অঙ্ক, এটা কোনো অঙ্কই না। যশোর বোর্ড 2022। হ্যাঁ, এত সহজ অঙ্ক যদি আসে তাহলে কোনো কথা, ডিগবাজি মারবা পরীক্ষার হলে। সহজ অঙ্ক, দেখো ভাই, সহজ অঙ্ক। এবং ব্যাপারটা এরকম না, মানে তোমরা এটা বলতে পারবে না যে আমি আসলে তোমাদেরকে শুধু সহজগুলাই করাই। হ্যাঁ ভাইয়া, শুধু সহজগুলাই করাই। তোমরা দেখতেছো যে সহজগুলো আসলে বেসিকে পড়াচ্ছি, কিন্তু যখন তোমাদের যখন রেকর্ডিং ক্লাস দিব বা যখন সিকিউ যখন সলভ করতেছি, আমি কিন্তু একদম বলে দিই যে 15 থেকে 23 পর্যন্ত সব করাচ্ছি। তার মানে কি 15 থেকে 23 পর্যন্ত যা আসছে সবই পড়াচ্ছি। তো এখানে যদি এখন সহজ যদি আসে, তার মানে কি পড়াটা তোমরা বুঝছো, এই জন্য সহজ লাগতেছে, নাথিং এলস, আর কিছুই না। যদি মনে করো যে সহজ, তাহলে বুঝবো যে আমি সার্থক, তোমাদের সহজভাবে বুঝাইতে পারছি, তোমরা সার্থক যে আমাকে সহজভাবে বুঝতে পারছো। শেষ, কতটুকু? তাহলে এখানে জড়তা ভ্রামক আই ইকুয়াল টু কি? ml²/12 দেওয়া আছে, লিখে নিবা, ঠিক আছে? আমি লিখছি না। এম কত? 2 কেজি। এল কত? 1² 12। তাহলে 2/6, 2/12, তার মানে কি 1/6। 1/6 মানে কি 0.167। একক কি? কেজি মিটার স্কোয়ার। শেষ, এতটুকুই। সাথে ছাদের একটু খুশি করার জন্য একটু দেওয়া আছে, এখানে সেখানে লিখে দিও। তারপর চলো ঘ করি। এখন একটু দ্রুত যাই। হ্যাঁ, ঘতে দেখো কী বলছে। আচ্ছা, এই পিডিএফটা আমি ডিলিট করি, এই পিডিএফটা আমি আপাতত কেটে দিই 23-এরটা, কারণ 23-এরটা আমাদের কাজে আর লাগবে না এখন, এটা। পরে বলছে উদ্দীপকের দণ্ডটির ঘূর্ণন অক্ষ মধ্যবিন্দু ও থেকে, মানে পি কিউটাকে তুমি ও থেকে যদি এতে নিয়ে আসো, হ্যাঁ, তাহলে চক্রগতির ব্যাসার্ধে কীরূপ পরিবর্তন হবে? চক্রগতির ব্যাসার্ধ মানে কে, তার মানে আমি প্রথমে পি কিউর জন্য কে বের করব, তারপরে আবার এ অক্ষের সাপেক্ষে কে বের করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমি ও বিন্দুর সাপেক্ষে আমি চক্রগতির ব্যাসার্ধ বের করব, তারপর আমি আবার এ বিন্দুর সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ বের করব, ঠিক আছে? তাহলে আমরা ও বিন্দুর সাপেক্ষে প্রথমে বের করি, যেহেতু ওটার অলরেডি গরুর কথা আমি আই বের করে রেখেছি, তাই না? ও বিন্দুর সাপেক্ষে আমাদের চক্রগতির ব্যাসার্ধ আমরা যদি বের করতে চাই কে, তাহলে এই চক্রগতি ব্যাসার্ধটাকে আমরা কে ও বলতে পারি। তাহলে কে ও সমান কি আমরা কি জানি? √I/m। তো আই কত? এটা গরুর গ থেকে আমরা অলরেডি পেয়ে গেছি 0.167, এম কত? 2 কেজি। তো এখানে আমরা লিখব গ থেকে পাই আই সমান 0.167 কেজি মিটার স্কোয়ার। এটা আমরা গ থেকে পাই, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি এটা যদি হিসাব করি, চলো তো দেখি কত আসবে কত? √0.167 / 2 কত আসবে? 0.2889, তার মানে 0.289 বলা যায়, এত মিটার, ঠিক আছে? শেষ, একটা শেষ। ও বিন্দুর সাপেক্ষে বের করা শেষ। আবার কি করবে? এখন ও থেকে সরিয়ে এতে নিয়ে আসতেছো, এ বিন্দুর সাপেক্ষে আমরা এখন বের করবো চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়াল টু কত? √I/m। তাহলে এখন কে সাপেক্ষে তো আর এ বিন্দুর সাপেক্ষে তো আর আই বের করো নাই, তাই না? তাহলে আই বের করে নিই। তুমি যখন এটাকে এ বিন্দুতে নিয়ে আসবা, তখন জড়তার ভ্রামক কত আসবে? ml²/3। তাহলে এই কথাটা এই পাশে লিখে রাখো যে এখানে আই সমান ml²/3, কারণ প্রান্ত বিন্দুর সাপেক্ষে ml²/3। তাহলে এই মানটা আমরা আগে বসাই নিই। এম কত? 2 কেজি। এল কত? 1² / 3, তার মানে 2/3 মানে কি 0.67
কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার। তাহলে এই 0.67 বসাবা আয়ের মান, আর এম এর মান কত 2। তাহলে হিসাব করলে কত আসবে, হিসাব করলে আমাদের কত আসবে, আচ্ছা আমি তাও একটু দেখি তো, 2/3, হ্যাঁ 0.666, তাহলে 0.67 লেখা যায়। তাহলে এটা সমান কত আসবে, √/, পয়েন্ট, আচ্ছা এক কাজ করি, এটাকে 2/3 রেখে দিই, এটাকে খামোখা 0.67 করার দরকার নেই, কারণ কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে মানটা একটা ভালো একটা মান আসবে 2/3। পরীক্ষা হলে 0.67 লেখলেও ক্ষতি নাই, বাট আমার মাথায় হঠাৎ করে একটা দুষ্টু বুদ্ধি খেলছে, যেটাকে 2/3 আকারে রেখে দিই। হ্যাঁ, এই দুষ্টু বুদ্ধিগুলো তোমাদেরও খেলবে যখন বারবার প্র্যাকটিস করতে থাকবে। তাহলে এটা কত 2/3, তাহলে যদি উল্টে দাও তাহলে কত আসবে, √2/3 ইন্টু হাফ। হ্যাঁ, দুষ্টু বুদ্ধিটা বুঝছো, 2 2 কাটা, তার মানে √1/3, তার মানে কি 1কে রুট করলে 1/√3। তো এক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক আসবে 1/√3। এখন 1/√3 সমান কত, 1/√3, এটা সমান হচ্ছে 0.577 মিটার। তো আমাকে বলেছে জড়তার চক্রগতির ব্যাসার্ধের কীরূপ পরিবর্তন হবে। তো চক্রগতির ব্যাসার্ধের পরিবর্তন আমরা কীভাবে বের করবো বলো তো, আদি বিয়োগ শেষ, তাই না, মানে শেষ বিয়োগ আদি। আচ্ছা এক কাজ করো, এটাকে তাহলে কে রেখে দাও, আর ওটাকে এ বিন্দু সাপেক্ষে যেটাকে বের করছো সেটাকে তাহলে কে প্রাইম লিখো, কে প্রাইম লিখো, ঠিক আছে। তাহলে সুতরাং চক্রগতির ব্যাসার্ধের পরিবর্তন যদি বের করতে চাই, ডেল কে সমান কত, কে প্রাইম মাইনাস কে, কে প্রাইম মানে শেষ কত 0.577, আর আদি কত, কে কত, কে হচ্ছে আমাদের কে হচ্ছে 0.289। যদি আনসার যদি পজিটিভ আসে তাহলে বলবো চক্রগতি ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, আর আনসার যদি নেগেটিভ আসে তাহলে বলবো চক্রগতি ব্যাসার্ধ হ্রাস পাবে। তাহলে এইটা 0.577 মাইনাস 0.289 করলে আমাদের আসবে 0.288, পজিটিভ আসছে 0.288 মিটার। তা আমরা বলবো যে চক্রগতির পরিবর্তন কীরূপ হবে, আমরা বলবো চক্রগতির পরিবর্তন, চক্রগতির ব্যাসার্ধ 0.288 মিটার বৃদ্ধি পাবে। এই কথাটা আমরা কমেন্টে লিখে দিব, ঠিক আছে। তো এটা আমি ছোটো করে দেখাচ্ছি তোমাদের জন্য, একটু দেখে আমাকে একটু বলো, ভাইকে বলো যে এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, দ্রুত জানিয়ে দাও আমাকে এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। সবাই বলো এটা ক্লিয়ারলি ধরতে পেরেছো কিনা তোমরা। হ্যাঁ, অলরেডি কিন্তু আমাদের ক্লাস আমি দেখতে পাচ্ছি 1.5 ঘন্টা হয়ে গেছে। তো আমি আরও দেখি আরও 2-3টা সিকিউ তোমাদেরকে করাবো, 2-3টা সিকিউ করিয়ে তারপর হচ্ছে তোমাদেরকে আমি ছুটি দিয়ে দেবো, ঠিক আছে। রোজা বলছো, বুঝছি, ঐশী ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে আমরা চলে যাই আমাদের পরের সিকিউতে, লেটস গো। পরের সিকিউতে দেখি, পরের সিকিউটা কোনটা, এটা না, এটা পরে, এটাও না, এটাও পরে, এটাও না, এটা স্থিতিস্থাপক সংঘর্ষ, সেটা আমরা আগামীকাল পড়ব। এটাও না, এটা সুতার টানের ম্যাথ, এগুলা আরও পরবর্তীতে আমরা পড়ব, ঠিক আছে। তারপর হচ্ছে না, এটাও না, এটা প্রযুক্ত টানের ব্যাপার আছে। এটা 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 দেখব, ঢাকা বোর্ড 2021। এটা কি বলতো, প্রান্তবিন্দু সাপেক্ষে, তাই না, প্রান্তবিন্দু সাপেক্ষে এল কত 1 মিটার। তাহলে প্রান্তবিন্দু সাপেক্ষে বলছে জড়তার ভ্রামক কত, আই সমান ml²/3। তাহলে চলো ধূপ করে ফেলি, ঢাকা 2021, ঢাকা 2021, এগুলো আর এখন আমরা দেরি করব না। ঢাকা 2021, আই সমান ml²/3, যেহেতু প্রান্তবিন্দু সাপেক্ষে। এম কত, এম হচ্ছে 0.5 কেজি, এল কত 1 মিটার। তাহলে এম হচ্ছে 0.5 কেজি, এল হচ্ছে 1 মিটার ডিভাইডেড বাই 3। এটার আনসার আসবে আমাদের 0.167, শেষ, এতটুকুই, কেজি মিটার স্কোয়ার। হাতের খুশি করার জন্য দেওয়া আছে, লিখে দিও, শেষ। তারপর আসো ঘ নাম্বারে কি বলেছে, ঘ নাম্বারে আমাদেরকে কি বলেছে, ঘ নাম্বারে আমাদেরকে বলেছে যদি দণ্ডটিকে 1 মিটার ব্যাসের পাতলা চাকতিতে পরিণত করা হয়, তার মানে দণ্ডটিকে তোমাকে কী করবা, এভাবে পাতলা চাকতিতে পরিণত করবা, তাহলে জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন হবে কিনা, এবং পাতলা চাকতিতে পরিণত করার পর কোন দিক দিয়ে অক্ষ ঢুকাই বা বলা নাই, তার মানে কি, তার মানে অক্ষটা মাঝখান দিয়ে ঢুকাবা, কিছু না বললে ব্যাসগামী হবে না, মধ্যবিন্দুগামী হবে। তাহলে দণ্ডটিকে 1 মিটার ব্যাসের, তার মানে এই পুরা ব্যাসটা কত, এই ব্যাসটা হচ্ছে 1 মিটার। তাহলে ব্যাস যদি 1 মিটার হয় তাহলে ব্যাসার্ধ কত, 0.5 মিটার, 0.5 মিটার, ঠিক আছে। ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার। তো এটা আমি রাখবো না, এটা আমি মুছে দেবো। তাহলে পাতলা চাকতিতে পরিণত করছো, চলো আমরা এটা চিত্রটা আমরা এঁকে ফেলি। যদি এটাকে তুমি যদি পাতলা চাকতিতে যদি পরিণত করো, যদি এটাকে একটা পাতলা চাকতিতে যদি পরিণত করো, তাহলে এটার মধ্য দিয়ে তুমি যদি অক্ষ যদি প্রবেশ করাও, তাহলে পাতলা চাকতির এই যে ব্যাসার্ধ সেটা কত আসবে, 0.5 মিটার আসবে।
এবং ওই সুষম দণ্ডটা দিয়েই যেহেতু করতেছ, তার মানে দণ্ডের দৈর্ঘ্য কত থাকবে? 0.5 কেজি থাকবে, 0.5 কেজি থাকবে। তাহলে জড়তার ভ্রামকের পরিবর্তন হবে কিনা? তাহলে আমরা গ থেকে পাই, গ থেকে আমরা জড়তার ভ্রামক কি পেয়েছি? গ থেকে আমরা সুষম দণ্ডের জন্য জড়তার ভ্রামক পেয়েছি। গ থেকে পাই সুষম দণ্ডের জড়তার ভ্রামক, সুষম দণ্ডের জন্য জড়তার ভ্রামক হচ্ছে আমাদের কত? জড়তার ভ্রামক হচ্ছে আমাদের, এটাকে আমরা আই বলি, আই ইকুয়াল টু কত? আই ইকুয়াল টু আমরা পেয়েছি 0.167 কেজি মিটার স্কোয়ার গ থেকে, ঠিক আছে। আর এখন আমরা কি লিখব? এখন আমরা লিখব আমাদের এখন হচ্ছে কি চাকতির জন্য জড়তার ভ্রামক কত। তাহলে এখানে আমাদের চাকতির জন্য জড়তার ভ্রামক কত আসবে? চাকতির জন্য আমাদের জড়তার ভ্রামককে আমরা যে আই প্রাইম বলি, তাহলে সেটা কত আসবে? mr²/2। এম এর মান কত? 0.5। আবার আর এর মান কত? 0.5, কারণ 1 মিটারকে অর্ধেক করব, /2। এটা হিসাব করলে কত আসবে? এটা হিসাব করলে আসবে 0.0625। তাও আমি একবার একটু চেক করে দিই, 0.0625 আসবে, 0.0625 কেজি মিটার স্কোয়ার। তার মানে আমাকে কি বলেছে? আমাকে বলেছে যদি সুষম দণ্ডটাকে যদি আমরা পাতলা চাকতিতে পরিণত করি, তাহলে জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন হবে কিনা? হ্যাঁ, পরিবর্তন হবে। তাহলে এই পরিবর্তনটা আমরা লিখব। তাহলে জড়তার ভ্রামকের পরিবর্তন del I ইকুয়াল টু আই প্রাইম মাইনাস আই। যদি পজিটিভ আসে তাহলে বলবো জড়তার ভ্রামক কমবে, আর যদি নেগেটিভ আসে তাহলে বলবো বাড়বে। তাহলে এটা নেগেটিভই আসবে আসলে, কারণ এটা আই প্রাইম ছোট, আর আই কত? 0.167। এটার মানটা কি? বড়, 167। এটার মানটা হচ্ছে আমাদের একটা বড় মান, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা বড় মান। আমি এটা একটু ঠিক করে লিখি, এটা একটু ঠিক করে লিখি, এটা আমি একটু ঠিক করে লিখি। তাহলে এটা সমান আমাদের কী আসবে? এককটা কি? কেজি মিটার স্কোয়ার, তাই না? তাহলে 0.0625 মাইনাস 0.167 মাইনাস 0.1045 কেজি মিটার স্কোয়ার। যেহেতু নেগেটিভ আসছে, তখন আমরা কমেন্টে কী লিখব? আমরা লিখব যে উত্তরটা এইভাবে লিখব যে যদি দণ্ডটিকে 1 মিটার ব্যাসের পাতলা চাকতিতে পরিণত করা হয়, তবে জড়তার ভ্রামক 0.1045 কেজি মিটার স্কোয়ার হ্রাস পাবে, ঠিক আছে, বা কমবে। এই কথাটা আমরা কমেন্টে লিখে দিব। তো এটা আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সবাই অঙ্কটা বুঝেছো কিনা ভাইয়াকে কমেন্টে জানো। দেখো ঢাকা বোর্ড 2021-এর অঙ্ক, এটা কিন্তু মানে একদম ছোট একটা অঙ্ক, তাই না? কিন্তু এটাতে আমাদের 7 নাম্বার, ঢাকা বোর্ড 21-এ আসছে। তাহলে ঢাকা বোর্ড 21-এ আসলে আমাদের ঢাকা বোর্ড 25-এ কেন আসতে পারবে না, বা রাজশাহী বোর্ড 25-এ কেন আসতে পারবে না, বা যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ময়মনসিংহ বোর্ড, দিনাজপুর বোর্ড, যে কোনো বোর্ড, হ্যাঁ, এই বোর্ডগুলোতে কেন আসতে পারবে না? অবশ্যই আসতে পারবে, এগুলোতেও কিন্তু আসার সুযোগ আছে, ঠিক আছে। তাহলে এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু কমেন্টে একটু জানাও, দ্রুত জানাও। আমরা এরপরে আরেকটা সিকিউ করব, আমরা দেখি আরও 2-3টা সিকিউ করব, ঠিক আছে। ঐশী বলছো ইউটিউব ক্লাস দেখতে সুবিধা হয়, ইউটিউবে ক্লাস আপলোড করে দিন প্লিজ। প্রত্যেকটা ক্লাস ভাইয়া, প্রত্যেক দিনের ক্লাস ওই দিন রাতেই ইউটিউবে আপলোড হয়ে যায়। আমি এখন তোমাদেরকে ক্লাসটা শেষ করে আমি উঠবো না, আমি তোমাদেরকে ক্লাসটা নেওয়ার পর আমি মানে যেখানে বসে আছি সেখান থেকে আমি আসলে উঠি না, একবারে পুরো ক্লাসটা ইউটিউবে আপলোড দেওয়া পর্যন্ত দিয়ে তারপরে হচ্ছে আমি উঠি, ঠিক আছে। মানে প্রত্যেকটা ক্লাস পাবা, ঠিক আছে। রোজা ক্লিয়ার, ঐশী ক্লিয়ার, ঠিক আছে, সবাই ক্লিয়ার, ঠিক আছে। সবাই যদি ক্লিয়ার হয়ে যাও তাহলে চলো আমরা আমাদের পরের সিকিউটা দেখে ফেলি। আমাদের পরের সিকিউটা কি? পরের সিকিউ আমরা এটা করব, এই যে এটা করব, হ্যাঁ। আচ্ছা, কি বলছে? দুইটা অক্ষ দেওয়া আছে, তাই না? একটা হচ্ছে XY অক্ষের সাপেক্ষে ঘুরাইছো, আরেকটা বলছে PQ অক্ষের সাপেক্ষে, মানে একটা প্রান্ত দিয়ে গেছে, আরেকটা হচ্ছে মধ্যবিন্দু দিয়ে গেছে। যেহেতু XY থেকে PQ দূরত্ব 50 সেন্টিমিটার, তার মানে পুরো AB সুষম দণ্ড, এই দণ্ডের দৈর্ঘ্য কত? 1 মিটার, 100 সেন্টিমিটার, ঠিক আছে। প্রথমে বলছে PQ অক্ষের সাপেক্ষে দণ্ডটির কৌণিক ভরবেগ নির্ণয় করো, L = I ω। কৌণিক ভরবেগ একটু আগে পড়িয়েছি। PQ অক্ষের সাপেক্ষে I কত? ml²/12 মধ্যবিন্দুর সাপেক্ষে। তাহলে চলো আমরা বের করে ফেলি, গরুর গ বের করে ফেলি। PQ অক্ষের সাপেক্ষে কোন প্রশ্ন? এটা হচ্ছে যশোর বোর্ড 2021। দেখো কত সহজ প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে। যশোর বোর্ড 2021 PQ অক্ষের সাপেক্ষে আমরা করবো, ঠিক আছে। স্যারদেরকে খুশি করার জন্য তোমরা যেটা করতে পারো, যেহেতু অঙ্কগুলো ছোটো তোমরা হচ্ছে চিত্রটা আবার পরীক্ষার খাতায় আঁকতে পারো, ঠিক আছে। চিত্রটা এই চিত্রটা পরীক্ষার খাতায় কীভাবে আঁকবা তুমি বলো তো? PQ অক্ষের সাপেক্ষে বলছে না, তাহলে তুমি পুরো চিত্রটা আঁকার দরকার নেই, তুমি জাস্ট এই PQ অক্ষটা দেখাবা, PQ অক্ষের সাপেক্ষে। এবং এই জায়গাটা যে আমাদের 50 সেন্টিমিটার, মানে কি 0.5 মিটার, সেটা হচ্ছে তুমি দেখাই দিলা, তাহলে স্যাররা একটু খুশি হয়ে গেল, আর চিত্রটা আঁকছে, ঠিক আছে। তারপর দেওয়া আছে দিয়ে জিনিসগুলো লিখলে আর কি, যে আমাদের ভরটা কত? 500 গ্রাম ভর, তার মানে M কত? 0.5 গ্রাম। তাহলে PQ অক্ষের সাপেক্ষে কৌণিক ভরবেগ বের করতে বলছে, তাহলে L = কত? I ω।
যেহেতু সুষম দণ্ড আই ইকুয়াল টু কি ml²/12 মধ্যবিন্দুর সাপেক্ষে, এবং তার সাথে কি আছে ওমেগা। ওমেগা কত আমাদের ml²/12 ওমেগা। ওমেগা কত বলো তো মিনিটে 30 বার। এই যে দেখো মিনিটে 30 বার। ওমেগা নাইলে বের করবা কেমনে? ওমেগার মান কি 2πn/t, ঠিক আছে, মিনিটে 30 বার। তোমরা চাইলে পরীক্ষায় আলাদা আলাদাভাবে বের করে আনতে পারো, বের করে বসাই দিবা, ঠিক আছে। এম এর মান কত 0.5 কেজি 500 গ্রাম, এল কত 1 মিটার 1 স্কোয়ার ডিভাইডেড বাই 12 ইন্টু 2π মিনিটে কত 30 বার। মানে ওমেগা মানে কি মিনিটে কতবার, মিনিটে কতবার বললেই ওমেগা বের করতে মন চাই। টি এর মান কি 60, এটা একদম মাথায় ঢুকাই ফেলো। মিনিটে কতবার বললেই ওমেগা বের করতে মন চাইবে, ঠিক আছে। তাহলে এটা কত আসবে 0.5/12 ইন্টু আমাদের আসবে 2π, হিসাব করে ইন্টু পাই আসবে, আসলে পাই আসবে 0.5/12 ইন্টু, কারণ উপরে কত 30 দুগুণে 60 নিচেও 60, কাটাকাটি চলে যাবে, ইন্টু পাই 0.13 আসবে, তাই না, 0.13। এবং এককটা কি মনে আছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। কৌণিক ভরবেগের একক কি আমাদের জড়তার ভ্রামকের সাথে আমরা কি করব সেকেন্ড ইনভার্স 1 অ্যাড করে দিব, তাহলে কৌণিক ভরবেগ পেয়ে যাব। আমাদের গ শেষ। হতে বলছে দেখো XY অথবা PQ কোন অক্ষের সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামক বেশি হবে। তো PQ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা আমরা অলরেডি পেয়ে গেছি, তাও আরেকবার বের করব, যেহেতু আমি সরাসরি বের করি নাই, তাহলে চলো আরেকবার বের করি। PQ আর XY কোন ক্ষেত্রে জড়তার ভ্রামক বেশি হবে? হ্যাঁ, চোখ বুঝে বোঝা যায় XY এর সাপেক্ষে বেশি হবে। কারণ কি XY হচ্ছে ml²/3 আর এটা হচ্ছে ml²/12। প্রান্ত দিয়ে ঘোরালে জড়তার ভ্রামক বেশি হয়, প্রান্ত দিয়ে ঘোরালে বেশি বেয়াদবি করবে, আর মাঝখান দিয়ে ধরে যদি ঘোরাও তাহলে কম বেয়াদবি করবে, ঠিক আছে। এটা একটা কলম ঘুরাইলে তো বুঝবা। তোমাদের যদি বলি, তোমার কাছে একটা কলম দিয়ে যদি বলি এটা ঘুরাও, তুমি কলমের মাঝখানেই ধরবা, তুমি একদম কলমের পেটের মধ্যে ধরবা। তুমি কখনোই কলমের মাথার মধ্যে মানে একটা প্রান্তের মধ্যে মানে এইদিকে তুমি টোকা দিয়ে কলমটা ঘুরাইবে না। তুমি কি করবা মাঝখানে ধরে একটা মোচা মারবা, এটা একটা মোচড় মারবা, এটা কি ঘোরানো বোঝায়, তাই না, এটাকেই আমরা ঘোরানো বলি। তাহলে চলো আমরা দেখি। তাহলে প্রথমে আমাদের কি প্রথম হচ্ছে PQ অক্ষের সাপেক্ষে দেখি। তাহলে PQ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, PQ অক্ষের সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক IPQ। PQ অক্ষের সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক হচ্ছে IPQ সমান কত ml²/12। তো ml²/12 মানে কি 0.5 ইন্টু এল এর মান কত 1/12। তো 0.5/12 সমান কত আসে দেখো 0.5/12, এটা আসবে 0.044167। কয়েকটা ডিজিট লিখলা কেজি মিটার স্কোয়ার, ঠিক আছে। আবার কি বের করতে বলছে XY অক্ষের সাপেক্ষে, XY অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি আসবে ml²/3। XY অক্ষের সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক আসবে IXY ইকুয়াল টু ml² ডিভাইডেড বাই 3। m কত 0.5, l কত 1 ডিভাইডেড বাই 3, তাহলে এটা আসবে কত 0.167। তাহলে এটা বড়, ওটা হচ্ছে 0.04 আর এটা হচ্ছে 0.16, এটা বড়। তাহলে আমরা লিখব যেহেতু আমাদের IPQ থেকে PQ অক্ষের জড়তার ভ্রামকের থেকে XY অক্ষ বরাবর জড়তার ভ্রামক বেশি, তার মানে কীভাবে ঘোরানো আমাদের কোন দিক কীভাবে ঘোরালে কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বেশি হবে, তার মানে অর্থাৎ XY অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বেশি হবে। XY অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বেশি হবে। XY অক্ষের সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামকটা কিন্তু বেশি হবে। তো এটাও আমি একটু ছোটো করে দেই, আমাকে বলো তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা, আমাকে বলো সবাই ক্লিয়ার কিনা। আমরা আরেকটা সিকিউ করব, আরেকটা সিকিউ করে আমরা আমাদের আজকে ক্লাসটা শেষ করব, ঠিক আছে। কারণ আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে উপস্থিতিও কিন্তু কমে যাচ্ছে, হয়তো বা অনেকের বাসায় কারেন্ট নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে উপস্থিতি কমে যাওয়ার কারণ হচ্ছে প্রচণ্ড গরম এবং কারেন্ট চলে যাওয়া, লোডশেডিং এবং প্রচণ্ড গরম। এই কারণে আসলে ভাইয়া নিজে আমার হাত ঘেমে গেছে একদম, লিখতে পারতেছি না। তো আরেকটা সিকিউ করাবো আমি, তারপর আরেকটা সিকিউ করাবো, আরেকটা সিকিউ করে তারপর আজকের ক্লাসটা আমরা শেষ করবো, ঠিক আছে। ওকে, রোজা বলছো ক্লিয়ার, ঠিক আছে। তো তারপর ঐশী বুঝেছি ভাইয়া, ঠিক আছে। তাহলে যদি বুঝে থাকো তাহলে চলো আমরা আমাদের আজকের লাস্ট সিকিউ করি, হ্যাঁ। এবং আগামীকাল থেকে আমাদের ক্লাস সন্ধ্যা 7টায়। আমি গ্রুপে যে ব্যানারের আমি যে কভার ফটো দিয়েছি সেখানে কিন্তু আমি একটা কথা বলে দিয়েছি, সেটা কি দেখেছো? প্রায় প্রতিদিনই ক্লাস হবে ইনশাল্লাহ। এর মধ্যে কোনো দিন দেখা যেতে পারে যে না ভাইয়া অনেক বেশি টায়ার্ড, আজকে আর পারছি না কিছুতে, সেক্ষেত্রে তো আমি তোমাদেরকে জানাই দিব যে আজকে ক্লাস হবে না, বুঝে গেছে? মানে যদি ক্লাস না নেই আমি 6:30টায় তোমাদেরকে বলে দিব
6:30টাই বলে দিব, এমন না যে তোমাদেরকে 7টার সময় তোমরা আসছো। তো কারণ কি, আমি জানি তোমাদের প্রত্যেকের সন্ধ্যার সময় পড়ার টেবিলে বসতে হয়। তো পড়ার টেবিলে তোমরা বসছো, বসে অপেক্ষা করতেছো, অন্য কোনো টপিক করতেছো না কেন? কারণ ভাইয়া এসে ক্লাস নেবে 7টার পরে, 7:15, 7:20, 7:30 বেজে গেল, 8টার সময় এসে আমি বললাম আজকে ক্লাস নেব না। এটা একটা চরম লেভেলের ফাইজলামি, আমি এটা পছন্দ করি না। যদি আমি ক্লাস না নিতে পারি, আমি এটা আগেই তো বুঝতে পারতেছি, আমি তোমাদেরকে আগেই কনফার্ম করব, ঠিক আছে? যাতে করে তোমরা ওই সময়টাতে অন্য পড়াশোনা করতে পারো। কারণ আমি তোমাদের সময় নষ্ট করতে চাই না, তোমাদের সময় সেভ করতে চাই, ঠিক আছে? বাঁধনও বুঝছি। ওকে, চলো পরেরটাতে যাই। দেখি লাস্ট সিকিউ আমাদের কপালে কি আছে দেখি। ও মাই গড, লাস্ট সিকিউতে আমরা আবার কি করব? আবার আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য করব। কীভাবে বুঝলাম? এই দেখো, ভর কেন্দ্র থেকে অক্ষটা দেখছো 50 সেন্টিমিটার দূরে, এইটাই কি? এটাই হচ্ছে আমাদের এইচ, সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো প্রথম প্রশ্ন বলছে চিত্র 1-এ দণ্ডের কৌণিক ভরবেগ নির্ণয় করো। ভর দেওয়া আছে এম, হ্যাঁ, ব্যাসার্ধ দেওয়া আছে, আর এটাকে মিটারে নিবা। কৌণিক বেগ দেওয়া আছে ওমেগা, মানে এখানে মিনিটে কয়বার ঘুরে না বলে সরাসরি কৌণিক বেগ দিয়ে দিছে। দেখি সবার আগে কে আনসার দিতে পারে। চিত্র 1-এর দণ্ডের কৌণিক ভরবেগ বের করে আমাকে বলো, চট্টগ্রাম বোর্ড 21। দেখি সবার আগে আনসার কে দিতে পারে। আনসার বের করো যে চিত্র 1-এর দণ্ডের কৌণিক ভরবেগ নির্ণয় করো। দেখি সবার আগে কে আনসার করতে পারো, বের করো। কারণ অলরেডি আমি এগুলো পড়াইছি, তাই না? তো এখন একটা টেস্ট নিয়ে নিই তোমাদের। সবাই করতে থাকো। আহা, রোজা বলছো আমার ক্যালকুলেটর নষ্ট। ভাইয়া ক্যালকুলেটর তাড়াতাড়ি কিনতে হবে, ঠিক আছে? ক্যালকুলেটর কিনতে হবে, নাহলে আমার কাছে তুমি অফলাইনে অনলাইনে সব জায়গায় কিন্তু বিপদে পড়ে গেছো, ঠিক আছে? কারণ আমি যখন অফলাইনে তোমাদের যখন ক্লাস নিই, তখনও কিন্তু তোমরা এই কথাটা বলো যে ক্যালকুলেটর নষ্ট। ক্যালকুলেটর একটা দ্রুত কিনে ফেলো, হ্যাঁ? কারণ এখন যে একটা সময় তোমাদের, এই ক্যালকুলেটর নষ্ট যদি ফেলে রাখো এই অবস্থায় কয়েকদিন, তাহলে আসলে অনেক পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। ক্যালকুলেটর ছাড়া তো চলে না। ওকে, বাকিরা করো। আমাকে আর 1 মিনিটের মধ্যে জানাবা, না জানালে আমি করব। আচ্ছা, ঐশী বলেছো 0.025, ঐশী বলেছো 0.025। চলো আমরা দেখি ঐশীর উত্তর সঠিক কিনা, চলো আমরা সেটা করে দেখি। হ্যাঁ, 0.025 সঠিক কিনা, চলো দেখি। কৌণিক ভরবেগ L ইকুয়াল টু, এটা কোন বোর্ড? চট্টগ্রাম বোর্ড না? চট্টগ্রাম বোর্ড 21, চট্টগ্রাম 21। এবং আমি যখন তোমাদেরকে যখন বোর্ড সিকিউ যখন সলভ করাবো, তখন কিন্তু এইগুলো যখন যাব, তখন আমি বলবো এগুলো ডান হয়ে গেছে। কোথায় হয়ে গেছে? বেসিক ক্লাসে যাও। আশা করি বুঝতে পেরেছো। তার মানে সিকিউ সলভিং ক্লাসগুলো আসলে আমি যে তোমাদের বলছি 4টা ক্লাস নিব, তোমাদের কি মনে হয় মানে এই যে বেসিক ক্লাসের মধ্যে আমি 8টা 10টা করে সিকিউ করাই ফেলতেছি, তোমার সিকিউ ক্লাস 4টা জীবনও লাগবে না? কেন? কারণ বেসিক ক্লাসেই তো সিকিউ করাই ফেলতেছি। সিকিউ কী করবো? বলবো এটা ডান, এটা ডান, এটা ডান, এটা অমুক পার্টে হয়ে গেছে, এটা তমুক পার্টে হয়ে গেছে, তোমরাও বলবা ওকে ওকে ওকে, শেষ। ঠিক আছে, এইভাবে আমরা পড়ে ফেলবো। তাহলে গ কি? গ বলছে L ইকুয়াল টু আই ওমেগা। চিত্রটা কিসের ছিল ভাইয়া? চিত্রটা ছিল আমাদের একটা চাকতি, যার মধ্যবিন্দু দিয়ে অক্ষ গিয়েছে, এবি অক্ষ গিয়েছে। তাহলে চাকতির ক্ষেত্রে কি? mr²/2 ইন্টু ওমেগা। তাহলে এম কত? এম হচ্ছে আমাদের 5 কেজি, ব্যাসার্ধ হচ্ছে 0.1 মিটার, আর ওমেগা হচ্ছে 1 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এম হচ্ছে 5 কেজি, 0.1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 1। তাহলে এটা হিসাব করলে কত আসে দেখি, চলো। 5 ইন্টু 0.1 স্কোয়ার ডিভাইডেড বাই 2, হ্যাঁ 0.025, একদম সঠিক উত্তর। একদম সঠিক উত্তর। একক কি? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এককটা লিখতে কেউ ভুল করবে না, ঠিক আছে?
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বাঁধনও সঠিক উত্তর দিয়েছ, ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, হয়েছে, ইয়েস আমরা পেরেছি। হ্যাঁ সবাই এখন বলবা ইয়েস আমরা পেরেছি। তাহলে ঠিক আছে, আমরা তাহলে আমাদের পরেরটাতে চলে যাই। ঘতে আমরা দেখি ঘ নাম্বার কি বলেছে। ঘ নাম্বার বলেছে উদ্দীপকের কোন দণ্ডটি থামাতে অধিক বাধার সম্মুখীন হতে হবে। হ্যাঁ যার জড়তার ভ্রামক বেশি, যার জড়তার ভ্রামক বেশি তাকে থামাইতে আমাদের বেশি কষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে কার বেশি? একটু আগে বলছিলাম, বলো তো, সমান্তরাল লক্ষ্য উপপাদ্য দিয়ে যার জড়তার ভ্রামক বের করতে হয় তাকে থামাইতে বেশি কষ্ট হবে, তার জড়তার ভ্রামক বেশি। তার মানে দ্বিতীয় চিত্রে জড়তার ভ্রামক বেশি হবে, তৃতীয় চিত্রে থামাতে আমাদের অধিক বাধার সম্মুখীন হতে হবে। তাহলে আমরা লিখি যে প্রথম চিত্রে আমাদের জড়তার ভ্রামক আই কত? প্রথম চিত্রে আমাদের জড়তার ভ্রামক, এটাকে আমরা I1 বলতে পারি। এটা হচ্ছে mr²/2। এম কত? 5 কেজি। আর কত? 10 সেন্টিমিটার, 0.1 মিটার স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে কত আসবে এটা? এটা আসবে আমাদের 0.025 কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার। আর দ্বিতীয় চিত্রে আমরা কি করব? সমান্তরাল লক্ষ্য উপপাদ্য ব্যবহার করব দ্বিতীয় চিত্রে। মানে তোমরা জাস্ট সাথে বাংলা দেওয়া আছে এখানে সেখানে এগুলো লিখে দিও। দ্বিতীয় চিত্রে I2 সমান কত? I1 প্লাস mh স্কোয়ার। কারণ সমান্তরাল লক্ষ্য উপপাদ্য কি? I1-এর সাথে মানে ভরকেন্দ্রের সাথে আমাদের mh স্কোয়ার যোগ করতে হয়। I1 কত? 0.025 প্লাস m কত? m হচ্ছে 5 কেজি, h কত? h দেওয়া আছে দেখো 50 সেন্টিমিটার, মানে 0.5 মিটার, 0.5 হোল স্কোয়ার, 0.5 হোল স্কোয়ার। এটা হিসাব করলে কত আসবে? 0.025 প্লাস 5 ইন্টু 0.5 স্কোয়ার, 1.275। অনেক বেশি তাই না? স্বাভাবিক, দেখেই তো বোঝা যাচ্ছে তাই না? তুমি বাইরে থেকে একটা লাঠি দিয়ে এটাকে ঘুরাইতে চাচ্ছ, তাহলে কষ্ট বেশি হবে না? আর আগেরটা কি ছিল? এটার ভেতরে, এটার পেটের মধ্যে দিয়ে একটা লাঠি ঢুকাই দিচ্ছ, ঠিক ঢুকে এটাকে ঘুরাইতেছো, সহজে ঘুরাইতে পারবে। এটা একদম সিম্পল বিষয় তাই না? বাচ্চা কাচ্চারাও জানে, আর তোমরা তো এখন বড় বাচ্চা হয়ে গেছো। তাহলে লিখবা যেহেতু I1 থেকে I2 বেশি, তার মানে আমরা আমার কি বলছে? কোন দণ্ডটি থামাতে? দ্বিতীয় দণ্ডটি থামাতে অধিক বাধার সম্মুখীন হতে হবে। তাহলে অর্থাৎ দ্বিতীয় দণ্ডটি থামাতে অধিক বাধার সম্মুখীন হতে হবে, অধিক বাধার সম্মুখীন হতে হবে। এই তো কনসেপ্ট শেষ। দ্বিতীয় দণ্ডটি থামাতে আমাদেরকে অধিক বাধার সম্মুখীন হতে হবে। তো সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে বলো। এবং এরই সাথে সাথে কিন্তু আমাদের কি শেষ হয়ে গেল? এরই সাথে সাথে আমাদের আজকের ক্লাসটা কিন্তু আমরা শেষ করে ফেললাম, ঠিক আছে? এরই সাথে সাথে কিন্তু আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করে ফেললাম। তো সবাই আমাকে একটু জানাও সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। এবং আমি যদি দেখি আজকে আমরা টোটাল কয়টা সিকিউ করলাম দেখো তো। চট্টগ্রাম বোর্ড 21 করলাম, এখন একটা, যশোর বোর্ড 21 করলাম 2টা, তারপর ঢাকা বোর্ড 21 করলাম 3টা, তারপর আমাদের যশোর বোর্ড 22 করলাম 4টা, তারপর আমরা আমাদের দিনাজপুর বোর্ড 23 করলাম 5টা, তারপর আমরা রাজশাহী বোর্ড 23 করলাম 6টা। আমরা বেসিক করেছি 6টা সিকিউ করেছি, চক্রগতির ব্যাসার্ধ এবং জড়তার ভ্রামকের একদম কি করছি? পোস্টমর্টেম করে রেখে দিয়েছি তাই না? একদম চুলচেরা বিশ্লেষণ করে আমরা রেখে দিয়েছি। তো আশা করি এটা তোমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। আগামীকাল ক্লাসটা যেটা হবে সেই ক্লাসে আমরা সংঘর্ষ নিয়ে পড়বো। সেটা নিয়ে আমরা কী পড়বো? আগামীকালকে ক্লাসে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে পড়বো। ভরবেগের সংরক্ষণ সূত্রের মধ্যে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের কনসেপ্টগুলো রয়েছে। আগামীকাল ক্লাসে আমরা এইটাকে ফোকাস করে পড়বো। এরপরে যদি সময় থাকে, এনার্জি থাকে, তোমরাও যদি ক্লাসে থাকো, অনেকগুলো কন্ডিশন তাই না? এক হচ্ছে কি, মানে যে সময়টা 7টা থেকে 9টা সময়ের মধ্যে শেষ করতে হবে, তারপরে ভাইয়ের এনার্জি থাকতে হবে, এনার্জি আছে তোমরা নাই, তাহলে কি হবে? এই যে সবগুলো কন্ডিশন যদি ফুলফিল হয় আমরা পড়া চালিয়ে যাব, ঠিক আছে? তো শেষ পর্যন্ত থাকার জন্য আমি দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত আমাদের রোজা, ঐশী, বাঁধন তোমরা সবাই ছিলে শেষ পর্যন্ত। এবং বাকি যারা আছে অনেকেই আসছে, কারেন্ট চলে গেলে আর ক্লাসটা করতে পারে না। তো আসলে সবাই দোয়া করো যাতে করে এই সমস্যাগুলো আমাদের দ্রুত যাতে সর্ট আউট হয়ে যায়, যাতে করে আমরা রেগুলার ক্লাসগুলো করতে পারি। কারণ আমি তোমাদেরকে বারবারই বলছি, প্রত্যেক দিন যদি আমার কাছে 2 ঘন্টা আমাদের কাছে যদি প্র্যাকটিস করো, তাহলে যেদিন ফিজিক্স পড়াচ্ছি সেদিন আর তোমাদেরকে বাসায় ফিজিক্স পড়ার দরকার নেই, যেদিন কেমিস্ট্রি পড়াচ্ছি সেদিন তোমাদের কিন্তু বাসায় কেমিস্ট্রি পড়ার দরকার নেই, ঠিক আছে? এভাবে কিন্তু পড়লেই হবে, বাকি অন্য সাবজেক্টগুলো পড়বে। এবং প্রচুর পড়াশোনা করতে হবে, আমি বারবারই বলছি অনেক বেশি পড়াশোনা করতে হবে, ঠিক আছে? মানে অযথা বাইরে ঘোরাঘুরি বাদ দিয়ে শুধুমাত্র বাসায় বসে সারাদিন পড়াশোনা করো, তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। না হলে আসলে আমার এই যে কষ্ট করতেছি, এই কষ্টের আসলে কোনো দাম থাকবে না,
রেজাল্ট ভালো হবে না। কারণ দিন শেষে পড়াটা তোমার নিজে পড়াশোনা করতে হবে। সবাই এখন টেস্ট পেপার খুলতে পারো অথবা তোমাদের গাইড দেখতে পারো, সেই গাইডের মধ্যে গিয়ে দেখো এই টপিক, এই যে গতকাল যে পড়াইলাম ব্যাংকিং এবং আজকে যে পড়ালাম চক্রবর্তী ব্যাসার্ধ এবং জড়তা ভ্রামক, এই রিলেটেড অন্যান্য যে সিকিউগুলো আছে সেগুলো তুমি নিজে করতে পারতেছো কিনা, তাহলে তুমি বুঝবা না আমার পড়াটা ভালো হয়েছে। আমি তো এগুলো আমি করে দিয়েছি, তোমরা কয়টাই বা করেছো, সব তো আমি করে দিলাম। এখন এই টপিকের আলোকে তোমরা বাসায় বসে দেখো তোমরা নিজেরা সলভ করতে পারতেছো কিনা। যদি দেখো হ্যাঁ সলভ করতে পারতেছি, বা আমি সলভ করতে না পারলেও যখন আমি দেখতেছি উত্তরমালাটা তখন আমি বুঝতেছি, তাহলে বুঝবা যে না পড়াটা সার্থক হয়েছে, অনেক দূরে এগিয়ে গিয়েছে। ঠিক আছে, তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভাই আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফিজ।